ইকিউ যেটাকে সংক্ষেপে আমরা বলি, এবং বলা হয় যে মানুষের সাকসেসের সাথে সবচেয়ে বেশি কোরিলেটেড জিনিস হচ্ছে তার ইমোশনাল ইন্টেলিজেন্স। করি আমাদের বাংলাদেশের কনটেক্সট হচ্ছে বসিং কালচারে সবাই বলছে ইয়েস ইয়েস, তার মানে আমি ধরে নিচ্ছি যে সে এগ্রি করছে, আসলে কিন্তু সে এগ্রি করছে না। একটা টিমের মধ্যে কেন মিটিং এ সবাই টাফ কথাটা এড়িয়ে যায়, প্রত্যেকে তার নিজের সুনামটা রাখতে চায়, এই কারণে কেউ কারোর কাছে খারাপ হতে চায় না, এই কারণে বলা হচ্ছে যে মিটিং গুলো খুব নিরুত্তপ যায়। বাট এখানে কোম্পানিতে যে কারণে ট্রাস্ট ব্যাপারটা ডেভেলপ করতে প্রবলেম মানুষ ফিল করে, হয়তো সেটা হচ্ছে যে ভাই আমি একটা দুর্বলতা বলবো, উনি তো আবার এটাকে একটা অ্যাডভান্টেজ নিবে, আমার এগেইনস্টে কাজে লাগাবে, সো আমি কেন আমি তার সামনে দুর্বল হতে যাব। যারা খুব ভালো লিডার তারা যেভাবে তার টিমকে রেডি করছে, বলছে যে নেভার এভার কাম টু মি উইথ প্রবলেম, বলছে 3টা সলিউশন নিয়ে আসবে। হ্যাঁ, সে মনে করে যে মোটামুটি কাজ তো হয়ে গেল, বিকজ কাজ করার মতো লোকজন জোগাড় করে ফেলেছি, আই হ্যাভ স্ট্র্যাটেজি, ইভেন আমার যে রিসোর্স দরকার সেগুলো আছে। স্টিল দেখা যাচ্ছে লট অফ বিজনেস ফেল। ওয়ার্ল্ড ওয়াইড কনটেক্সটে সবচেয়ে বেস্ট লিডারের একটা শিওর 1 নম্বর অ্যাট্রিবিউট হচ্ছে যে ভালনারেবিলিটি, যে আই ক্যান অলসো ডু মিস্টেক। একটা দুটো আপনি লেসন শেয়ার করবেন কিনা যে ট্রাস্ট বিল্ড করার জন্য কি করা যেতে পারে? একটা কোম্পানি যদি বস খারাপ হয় কি করবো? আমি বললাম যে বস খারাপ যদি হয়, খুব সম্ভবত এটা কোম্পানির ম্যানেজমেন্ট ইস্যু। কোম্পানি ক্যান নট হায়ার দ্য গুড পিপল অ্যান্ড দেন ইট ইজ বেটার টু লিভ দিস কোম্পানি। যে লিডাররা অনেক সময় বলে যে ঠিক আছে তোমরা আমাকে চ্যালেঞ্জ করো, তোমরা ভয় ছাড়া কথা বলো, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে না, যখন আসলে বলা হয় তখন হয়তো সে আসলে নেয় না, অ্যান্ড দেন তখন সামনে হয়তো কিছু বলে না, বাট তাকে যে সিক্রেটলি পানিশ করে। পার্সোনাল স্টোরিটা হেল্প করে কোথায়? কারণ প্রত্যেকটা মানুষ তার কিছু জিনিস না হিডেন করে রাখে। হ্যাঁ, তাহলে হিডেন করে রাখলে কি হচ্ছে, টিমটা কিন্তু জমছে না। হ্যাঁ, আমাদের বিসিবি ক্রিকেট বোর্ডও মনে হয় এই অনুষ্ঠানটা দেখা উচিত, যে আমাদের বিসিবির পরিচালক বলে কমিটমেন্টের অভাব। আর কমিটমেন্টের অভাবটা কি আসলে? যেমন আইপিএল এর অনেকগুলো এক্সাম্পল দেখেছিলাম, খুব দুর্বল টিম বলা হয় যাদেরকে, লাস্ট পর্যন্ত গিয়ে কাপ পেয়েছে। ইউ আর রাইট, স্টেন ওয়ার্নের নেতৃত্বে যে প্রথম টিমটা সবচেয়ে দুর্বল ধরা হচ্ছিল, ওরাই চ্যাম্পিয়ন হয়েছিল। হ্যাঁ, যে কোম্পানিতে মালিককেই বলতেছে আবেদ ভাই, সেই কোম্পানিতে ইগো তো শেষ, ওই কোম্পানি সিও তো আর ইগো নিয়ে বসে থাকবে না। আমাদের তো সব ভাই বলে, বাট আমরা তো স্পেশাল কিছু মনে করি না। বাট এটাই তো ইগো কিল করছে না। যে পরিবারে যে সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, দেখবা যে ওর 7 খুন মাপ, ওরে দিয়ে কোনো কাজ করাবে না, এবং আমরা বুঝিও না যে বাকি সহোদরদের মধ্যে একটা রিজেন্টমেন্ট তৈরি হচ্ছে। এটা কিন্তু একটা নেগেটিভ জিনিস। এই 5টা জিনিস আসলে পুরো ফ্যামিলিতেও তো আসলে অ্যাপ্লিকেবল। এবং এই ক্ষেত্রে আমি লিডারের জন্য লাস্ট যেটা আমি বলবো যে মানে আমি জাস্ট দাপট দেখালাম, এটা আসলে কারেজ না। কারেজটা হচ্ছে যে আমি ভালনারেবিলিটি শো করতে পেরেছি, এটা কারেজ। আমি ডিসঅ্যাগ্রিমেন্টের সামনেও আমি মানুষকে দমায়ে দিই নাই, আমি সেটাকে অ্যাকসেপ্ট করেছি, এটা কারেজ। এবং আমাকে অ্যাকাউন্টেবল করেছে, আমি অ্যাকাউন্টেবল করার জন্য বাকিদেরকে অ্যালাউ করেছি, এটা কারেজ। সো এরকম কারেজগুলো যখন আমরা শিখবো তখন আমরা ট্রুলি লিডার হব, আর ট্রুলি লিডার যখন হব তখন আমরা হব আসলে ট্রুলি চেঞ্জ মেকার। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটা আমার হাতে আছে, বইটা আমি পিছন থেকে দেখাচ্ছি বিকজ একটু সাসপেন্স রাখলাম। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটা আমার হাতে আছে, বইটা আমি পিছন থেকে দেখাচ্ছি বিকজ একটু সাসপেন্স রাখলাম, কারণ এই বইটার সাথে আমার জীবনের মানে স্মৃতি জড়িত আছে, খুব ভালো রকম স্মৃতি জড়িত আছে। কারণ আমি এন্টারপ্রেনারশিপ শুরু করি 2000 সালে। 2000 সাল থেকে 2012 সাল পর্যন্ত, 2012তে আমার লাইফে আসলে অনেক ঘটনাই ঘটেছে। সো 12 সাল পর্যন্ত আমি আসলে বিজনেসের বই পড়ি নাই। অ্যাজ এন্টারপ্রেনার অ্যাকচুয়ালি তো পড়ালেখা করা দরকার ছিল, মানে বিজনেস বুক, বাট আমি অন্য অনেক বই পড়েছি, বিজনেস বই পড়ি নাই। কেন পড়ি নাই? কারণ হচ্ছে আমি বিভিন্ন বিজনেস আর্টিকেল যেখানে পড়েছি, পিপল ম্যানেজমেন্ট, মার্কেটিং, আমি পড়ে টড়ে বুঝেছি যে তোর এগুলা কমন সেন্স দিয়ে গুড এনাফ, কমন সেন্স দিয়ে হয়ে যাবে। এর চেয়ে বেশি এগুলো, মানে আমি যা পড়েছি আসলে ততক্ষণ পর্যন্ত আসলে অত ভালো কন্টেন্ট হতে পাইনি, যে কারণে আমার মধ্যে ধারণা তৈরি হয়েছিল যে এগুলো শিখতে হবে না, বা এগুলো পড়ে শেখার কিছু নাই, বই পড়ার কিছু নাই। 2012 সালে ইউএসএ স্টেট ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশ থেকে 10 জন এন্টারপ্রেনার এক্সচেঞ্জ প্রোগ্রামে নিয়ে যাওয়া হয়েছিল। তো আমি সেই প্রোগ্রামে সিলেক্টেড হয়েছিলাম। তো ইউএসএতে আমরা প্রায় 1 মাসের মতো ছিলাম। ওই সময় ইউএসএর একজন এন্টারপ্রেনার, যে কোম্পানির সাথে অ্যাকচুয়ালি আমার ছিল, এক্সচেঞ্জ প্রোগ্রামটা ছিল, তো ওইটার যে ফাউন্ডার, উনি আমাকে এই বইটা দেন, আজকে যে বইটা নিয়ে কথা হবে। এবং ওই বইটা পড়ার পর দেন আমার যেটা রেশিও দাঁড়িয়েছে 2012-র আগে আমার, মানে আমি মোস্টলি পড়তাম তখন ফিকশনাল বুকস ছিল লাইক কাইন্ড অফ 100%, বিজনেস বুক অলমোস্ট 0%। 12-র পরে গিয়ে রেশিওটা ঠিক উল্টায় গেছে, বিজনেস বুক অলমোস্ট 100%-এ চলে গেছে, ফিকশনাল বই প্রায় 0-তে নেমে আসছে। সো এই বইটা এই জন্য আমার জন্য খুব স্পেশাল, বিকজ এই বইটার আমি পরে এত ফ্যাসিনেটেড হই যে
আমি পরে এই ইয়ের সাথে, এই পাবলিকেশনসের সাথে আমরা যোগাযোগ করি, করে এদের কপিরাইট নিই, কপিরাইট নিয়ে এটা বাংলা অনুবাদ করি, এবং আমাদের অফিসে তখন একটা ইয়ে কাজ করতো একজন, ফারজানা, ওর সাথে তখন আমি অ্যাকচুয়ালি নিজে এটার অনুবাদে অনেকটুকু টাইম আসলে আমি দিয়েছি, আলহামদুলিল্লাহ। বাট আমি চেয়েছিলাম যে এটা অ্যাকচুয়ালি আমাকে যতটুকু ফ্যাসিনেট করেছে, অন্তত যারা ইংলিশ পড়তে অত কমফোর্টেবল না, বাংলা ভাষী যারা, তাদের কাছে যাতে ওই এক্সাইটমেন্টটুকু পৌঁছায়। তো সেই হিসেবে আজকের পর্ব এই জন্য স্পেশাল, বিকজ এই বইটার মাধ্যমে আমার অ্যাকচুয়ালি বিজনেস বুকস পড়ার শুরু। এবং 2012-তে যখন অ্যাকচুয়ালি আমি 12 বছর এন্টারপ্রেনারশিপ পার করে ফেলেছি এবং আমার একাধিক কোম্পানি অলরেডি বেশ প্রতিষ্ঠিত, তখন গিয়ে আসলে আমি বইটার গুরুত্ব আসলে আমার মনে হয় যত ভালো বুঝেছি, সেটা আরও আগে পড়লে হয়তো এত ভালো বুঝতাম না। কারণ তখন অলরেডি অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছি। যখন সেগুলোর অ্যান্সার আমি এই বইতে পেয়েছি, তখন লিটারেলি আমার কাছে এটা অ্যাকচুয়ালি খুবই একটা অসাধারণ অনুভূতি ছিল। সরি, আমি বেশি লম্বা ভূমিকা দিয়ে ফেললাম। আর এই বইটা নিয়ে আজকে যার সাথে কথা বলবো, প্রফেসর এস এম আরিফুজ্জামান। অ্যাকচুয়ালি উনি আমার বইটার বড় ভাই, যে কারণে আমি প্রফেসর এস এম আরিফুজ্জামান না বলে আরিফ ভাই বলবো, আর আরিফ ভাইও আমাকে ছোট ভাইয়ের মতো করে ট্রিট করবেন পুরো আলোচনাতে। তা আরিফ ভাইও বুয়েটের সিএসসি গ্র্যাজুয়েট, এবং সেখান থেকে ওনার বৈচিত্র্যময় ক্যারিয়ার। উনি আর ইঞ্জিনিয়ারিং করেন নাই, রেদার কী করেছেন ওনার মুখ থেকেই শুনবো। বাট এটুকু বলা যেতে পারে যে ইমোশনাল ইন্টেলিজেন্স, যারা মানে বিজনেস ওয়ার্ল্ডে কিওয়ার্ডের সাথে পরিচিত, তারা অলমোস্ট সবাই জানার কথা ইকিউ, যেটাকে সংক্ষেপে আমরা বলি, এবং বলা হয় যে মানুষের সাকসেসের সাথে সবচেয়ে বেশি কোরিলেটেড জিনিস হচ্ছে তার ইমোশনাল ইন্টেলিজেন্স। ভাইয়া হচ্ছেন এই বিষয়ের একজন বিশেষজ্ঞ, বলা তো অবশ্যই যায়। সেই সাথে ভাইয়ার আরও যে অ্যাচিভমেন্টগুলো আছে সেটা ভাইয়ের কাছ থেকে শুনবো। সো আমি আর বেশি ভূমিকা না দিয়ে আমরা সরাসরি গেস্টের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সোহাগ। ভাই কেমন আছেন? ভাই অনেক ভালো আছি, আমি Thank অনেক you. এক্সাইটেড, বুঝতেই পারতেছেন, জি, বিকজ এটা আমার অবশ্যই। লাইফের একটা স্পেশাল বুক। সো আমরা একটু যদি আমাদের দর্শক যারা আছে তাদের কাছে যদি আপনি নিজেকে তুলে ধরতে চান, জি। আপনি কিভাবে আপনাকে ডেসক্রাইব করবেন? আমি আসলে একজন কর্পোরেট প্রশিক্ষক, আর যেটা মূল জায়গাটা যেটা হচ্ছে যে আমি নিজেকে বিশ্বাস করি যে মানুষ গড়ার কারিগরের জায়গায় কাজ করতে পারি কিনা, এটাই আমার মূল কাজ। তো আলহামদুলিল্লাহ আসলে আমি দেখছি যে অনেক মানুষ আছে তার পারপাজের সাথে তার প্রফেশনটা না মেলে না, অনেক সময় এই মিসম্যাচটা খুব ভয়ঙ্কর হয়। বাট আমার ছোটবেলা থেকে এটা সব ছিল যে মানুষকে শেখাইতে, জানাইতে এবং নিজে পড়তে জানতে খুব ভালো লাগতো। আমার একটা স্টোরি আছে, আমি নাকি 4 বছর বয়স আমার আব্বার সাথে বাইরে যাচ্ছিলাম, তো আব্বার সাথে হেঁটে যাচ্ছে, একটা নিচে একটা কাগজের টুকরা পড়ে আছে, তো আমি ওইটা পড়তেছিলাম। সো আব্বা এই জিনিসটা খুব পছন্দ করেছে, সারা জীবন বলতো। সো আমার এই পড়ালেখার প্রতি প্রচন্ড আগ্রহ, আর শেখাইতে ভাল লাগে, নিজেও শিখতে ভাল লাগে। সো এই কারণে আমি পরে শিক্ষকতায় আসি। অলরেডি তুমি বলেছো আমি বিজনেস স্কুলেই শিক্ষকতা করেছি, আর 22 বছরের মতো আমার শিক্ষকতার এক্সপিরিয়েন্স, আর 10-12 বছর ধরে আমি কর্পোরেট ট্রেনিং এর সাথেও যুক্ত আছি আর কি। আর এখন 1.5 বছর ফুল টাইম আমি এখন ট্রেনার, কাজী কনসালটেন্টস আমি পার্টনার হিসেবে আছি। আর এইটাই আমার কাজ আসলে এখন, মানুষের বিহেভিয়ার নিয়ে, বিহেভিয়ার চেঞ্জটা, বিশেষ করে যে কোন বিহেভিয়ারগুলো আসলে আমার কোম্পানির জন্য হয়তো ভালো হচ্ছে না, যে জায়গাগুলোতে আমরা একটু পরিবর্তন করলে কোম্পানির জন্য একটা বেটার হবে। কারণ আলটিমেটলি কি হচ্ছে যে একটা কোম্পানি যখন ভালো করতে থাকে, সৎভাবে ব্যবসা করে বড় হতে থাকে, তখন কিন্তু এর বেনিফিট কিন্তু সব দিকে ছড়িয়ে যায়। কিন্তু এই জিনিসটা আমরা আমাদের বাংলাদেশের কনটেক্সটে মনে হয় মিসিং আছে, এবং বাংলাদেশের জন্য খুব বড় আকারের ফার্ম আমরা কম দেখছি। তো আমার একটা বড় কাজ হচ্ছে এখন এই জায়গাটা নিয়ে কাজ করা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই অ্যাকচুয়ালি আরও অনেক অ্যাচিভমেন্ট আছে, খুব হাম্বলভাবে নিজেকে প্রেজেন্ট করছেন, জায়গা আলহামদুলিল্লাহ। সো আমরা যদি বইয়ের আলোচনাতে যাই, আমি কমন যে কোয়েশ্চেন্সটা করি আমাদের গেস্ট দেখে, কারণ এখানে গেস্ট তারাই আসেন যারা প্রচুর বই পড়েন। জি। আপনার জীবনে ডেফিনেটলি আপনি অনেক বই পড়েছেন, যেহেতু আপনার আব্বার সেই স্টোরি থেকে বোঝাই যাচ্ছে ক্লাস 4 আপনি। তো এত বই থাকতে আপনি এই বইটা কেন চুজ করলেন? কারণটা হয়েছে কি, এই বইটা আমি একটু স্টোরি বলে ফেলি। সেটা হচ্ছে যে এই বইটা কিন্তু আমি আসলে গিফট পেয়েছিলাম রকমারি থেকে। আচ্ছা। এবং এই জন্য আমি গ্রেটফুল টু রকমারি, কারণ আমার কত লাইফে আগে? এটা হচ্ছে 2024-এর ফেব্রুয়ারিতে। আচ্ছা, ওকে। সো আমি একটা শোতে এসেছিলাম, গিফট পেলাম। তো বাসায় যাওয়ার পরে আমি সাধারণত এক নিঃশ্বাসে কোনো বই আজ পর্যন্ত শেষ করতে পারি নাই, কারণ নানা কাজে ব্যস্ত হয়ে যাই। কিন্তু এই বইটা আমি পড়া শুরু করার পরে আমি আর আসলে সরাতে পারিনি, কারণ আমি দেখলাম যে এটা হাইলি রিলেটেড টু হোয়াট আই ওয়ান্ট টু ডু, কোন কোন জায়গায় বিহেভিয়ার নিয়ে কাজ করার জায়গায়। এবং আর ওই টাইমটা যেটা হয়েছে, আমি একটা নতুন ইউনিভার্সিটিতে তখন প্রায় 8 বছর কাজ করা শুরু করেছি। এবং আমি এই বইটা পড়ে সবচেয়ে যেটা ভালো লেগেছে বলবো, বা আমার কাছে একটু খারাপও লেগেছে, আমি দেখলাম যে এখানে যে মানে দুর্বলতাগুলোর কথা বলা হচ্ছে, সবগুলোতে আমার ওই ভার্সিটি
100-তে 100 পাবে। আচ্ছা, আমি চিন্তা করছিলাম যে হোয়াট ইজ গোয়িং রং, হুম, যে কোশ্চেনটা আমি করছিলাম এই বইটা আমাকে সে অ্যান্সারটা দিয়েছে। আচ্ছা, এই জন্য আমি আসলে পুরো বইটা শেষ করে ফেলেছিলাম। আচ্ছা। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমি মনে হয় সাসপেন্স না রেখে বইটার নাম বলে ফেলি, হ্যাঁ, অবশ্যই, দ্য অবশ্যই। 5 ডিসফাংশনস অফ এ টিম। সো নামের মধ্যে বোঝা যাচ্ছে দ্য 5 ডিসফাংশনস মানে অফ এ টিম। সো যে কোনো একটা টিম যখন কাজ করে, সেই কাজ করার ভিতরে তাদের ভিতরে কী কী ঘাপলা হয়, কী কী ঝামেলা হয়, যে কারণে টিম ওয়ার্কটা প্রপারলি হয় না। সো সেই ঘাপলাগুলা নিয়েই বইটা। জি। সো তার মানে কেউ যদি টিম জিনিসটা কিভাবে কাজ করে, কি কি ঝামেলা হয় এবং কিভাবে একটা নাইস টিম, কোহেসিভ টিম ফর্ম করতে হয়, সেটা জানতে হলে এই বইটা একটা আমি বলবো মাস্ট রিড। এবং অ্যামাজনেও যদি টিম নিয়ে সার্চ করা হয়, এটা কিন্তু মোস্টলি এক নম্বরে জি, আসে, এক নম্বরে এক আসবে। নম্বরেই আসে। সো আমরা এখন এই বইয়ের ভিতরেই একটু একটু করে ঢুকতে চাইবো। জি। তার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা এইভাবে সেট করি যে যখন যে কোনো একটা বিজনেস ওনার বিজনেস করে, একজন এন্টারপ্রেনার, তো অনেক ক্ষেত্রেই প্রথমত সে তো থাকে হচ্ছে খুব আইডিয়া ফোকাসড, হোয়াট আইডিয়া আই এম ওয়ার্কিং অন। তারপর হয়তো থাকে মার্কেটিং কীভাবে করব, স্ট্র্যাটেজিগুলো বিল্ড করে। অ্যান্ড পুরো কাজটা করার জন্য শুরুতে হয়তো একজন দুজন মিলে কাজ করে, দেন আস্তে আস্তে সে লোক হায়ার করে এবং সে মোস্টলি খুব পারফর্মিং লোক, কারা ভালো কাজ করতে পারবে, স্কিল কাদের আছে, সেরকম ইন্ডিভিজুয়ালসদেরকে হায়ার করে। এবং সে মনে করে যে মোটামুটি কাজ তো হয়েই গেল, বিকজ কাজ করার মতো জি। লোকজন জোগাড় করে ফেলেছি, আই হ্যাভ স্ট্র্যাটেজি, ইভেন আমার যে রিসোর্স দরকার সেগুলো আছে। স্টিল দেখা যাচ্ছে লর্ড অফ বিজনেস ফেইল। যে ক্ষেত্রে একটা মিসিং লিঙ্ক হচ্ছে এই টিমের যে টিম ওয়ার্ক, সেটা যদি না হয়, তার কারণে যে সব আয়োজন ধ্বংস হয়ে যেতে পারে। জি, জি। সেটাই তো অ্যাকচুয়ালি আমরা সেটাই একটা বুঝি, জি, বইটা আছে। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি অনেকগুলো এক্সাম্পল দেখেছিলাম, এখন সব এক্স্যাক্টলি মনে নাই। যেমন আইপিএল এর অনেকগুলো এক্সাম্পল দেখেছিলাম। মানে ওই যারা ছিল প্লেয়াররা, যারা সব হচ্ছে মিডিওকার অথবা খুব দুর্বল টিম বলা হয় যাদেরকে, জি, জি। লাস্ট পর্যন্ত গিয়ে কাপ পেয়েছে তারা। প্রথম ইউ আর রাইট, স্টেন ওয়ার্নের নেতৃত্বে যে প্রথম টিমটা সবচেয়ে দুর্বল ধরা হচ্ছিল, ওরাই চ্যাম্পিয়ন হয়েছিল হ্যাঁ, প্রথম আর- আইপিএল ইভেন্ট। এবং উল্টা হয়েছে, যেটা সবচেয়ে হাই পারফর্মার ওই যে যারা ছিল, বিরাট কোহলির টিমটা। আমার ওগুলো সব মনে নাই, বাট মানে জি, জি। এটুকু মনে আছে। এবং তারা গিয়ে দেখা যাচ্ছে যে ভালো পারফর্ম করে না। এবং করে। এটা একটা দুটো এক্সাম্পল না, লট অফ এক্সাম্পলস আর দেয়ার। ইভেন ব্রাজিলের সবচাইতে স্বপ্নের ওয়ার্ল্ড কাপ 2006 সাল, বলা হচ্ছিল যে ওরা কত গোলের ব্যবধানে দিয়ে ওয়ার্ল্ড কাপটা জিতবে, বিকজ দে হ্যাড 4 ট্রিমেন্ডাস স্ট্রাইকার্স, বেস্ট ডিফেন্ডার, বেস্ট গোলকিপার, বাট ইট ওয়াজ এ ডিজাস্টার। সো এরকম এক্সাম্পল কিন্তু হাজারটা আছে আসলে। ওকে, সো এই জন্য তাহলে আমার মনে হয় যে এই যে টিম ওয়ার্কের গুরুত্ব, যেটা আমি তো 12 বছর পরে বই পড়ে বুঝে ফেলছি, জি। সো অনেকে হয়তো এটা এখনো ফিল করতে নাও পারতে পারে। জি। তো সেই জায়গা থেকে আপনি আরেকটু কিছু অ্যাড করবেন কিনা, এন্ড দেন আমরা একটু জি, অবশ্যই। না, ধন্যবাদ। এই বইটার যেটা সবচেয়ে চমৎকার একটা জায়গা, সেটা হচ্ছে যে প্যাট্রিক লিঞ্চিওনি, যিনি, ওনাকে ম্যানেজমেন্ট গুরু অনেকে বলছে, টেবিল কোম্পানির উনি ওনার, ওনাকে ম্যানেজমেন্টের একজন এক্সপার্ট ধরা হয়। বাট ওনার বইগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা ওনার 3 নাম্বার বই। এবং ওনার বইগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে উনি সবসময় একটা ফিকটিশিয়াস ক্যারেক্টার বা একটা ফ্যাবলসের মাধ্যমে আগায়, যাতে মানুষের মধ্যে আগ্রহটা থাকে আর কি। তো এখানে কিন্তু ওরকম একটা উনি একটা মানুষের আগ্রহ বাড়ানোর জন্য আমি একটা তথ্য দিই। আমার কিন্তু একই রাইটারের সব বই পড়েছি এরকম কিন্তু বেশি নাই। যেমন আমি হচ্ছে ড্যান ব্রাউনের সব বই পড়েছি, যদি লাস্টেরটা শেষ হয় নাই। আর লিঞ্চিনের কিন্তু আমার সব বই পড়া, ওয়াও, ইচ এন্ড এভরি বুক, দ্যাটস আই রিয়েলি লাভ ওয়ান্ডারফুল। সো মাচ। এবং এটার ওনার তো 2টা বই আমরা অনুবাদই করেছি, এবং বাদবাকি আমার সবগুলো টিম পড়া। প্লেয়ার। না, এটা যেটা আমরা অনুবাদ করেছি হচ্ছে দ্য 5 টেম্পটেশনস অফ ও, 5 টা সিও। ও হ্যাঁ, আচ্ছা, এটা আচ্ছা, মাই আমরা গড, দ্যাটস অনুবাদ অ্যানাদার। করেছি। আই থিংক 5 টেম্পটেশন অফ সিও এটার আগের বই, সেকেন্ড বা হ্যাঁ, মোস্ট 2 নাম্বার বই। আমার এটা আগে পড়া। এটা 3 নাম্বার, ওনার 2 নাম্বার বই ছিল ওইটা। হ্যাঁ, বাট আমি ওনার সবগুলো বই পড়া। বাট শুধু একটা বই মিস থাকতে পারে, একদম লাস্টের বোধহয় কোনো একটা মিস থাকতে পারে। বাট আই রেড অল দ্য বুকস। মানে আমি অ্যাকচুয়ালি তার লেখার স্টাইল এবং সেটার যে মানে রিলেটেবল করা, জি, জি, জি। জিনিয়াস। এবং আমি ওনার পরিচয় যখন বলি, যেটা আপনি বললেন পেট্রিক লিঞ্চিনির পরিচয়, আমি বলি যে ফরচুন 500 কোম্পানি, মানে সারা পৃথিবীর সবচেয়ে বড় 500 কোম্পানির প্রায় সব তার ক্লায়েন্ট। ইয়েস, ইয়েস, ডেফিনেটলি, দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ট্রু। চিন্তা করেন যে তার, এবং মানুষটা যেটা হয়েছে যে ওনার কথাবার্তা সবকিছু মিলে এত হিউমিলিটি আছে। আমি সবকিছু দেখলাম যে উনি একজন, আমি মনে করি ভিতর বাহিরে একজন অথেন্টিক মানুষ। রাইট, কারণ আমরা অনেক সময় মানুষের লেখা পড়ি, কিন্তু তার সাথে যখন ইন্টারাকশন করে দেখা যায় যে ভিন্ন মানুষ। বাট ওনার কাজগুলো দেখার পরে মনে হয়েছে যে উনি সত্যিকার অর্থে ভিতর থেকে মানুষকে পরিবর্তন করতে চান। হ্যাঁ। আর এই বইটাতে উনি সেরকম একটা গল্প শুরু করেছেন, যে একটা টিম সব বেস্ট বিভিন্ন ফিল্ডে নিয়ে আসা, কিন্তু টিম ইজ নট পারফর্মিং ভেরি ওয়েল। সো অল অফ এ সাডেন কোম্পানি তখন দায়িত্ব দেওয়া হচ্ছে একজন স্কুল শিক্ষককে। বাট আমি গল্পে যাওয়ার আগে আরেকটা তথ্য একটু অ্যাড করতে চাই, আমার মনে হচ্ছে যে আই মাস্ট অ্যাড। সেটা হলো, আমরা যখন বিজনেস বুকস পড়ি, বিশেষ করে মোস্টলি তো ওয়েস্টে লেখা বই, তাতে যেটা হয় যে আমাদের যে কালচার, যেটা মূলত ইস্টার্ন কালচার, এবং সেখানে তো অনেকগুলো ভ্যালু কনফ্লিক্ট থাকে। তো যে কোনো আমরা ওয়েস্টার্ন বই পড়তে গেলে কিন্তু এটা একটা
মানে একটা ইয়ের জায়গা, আমাদের কনফিউশন অথবা কনফ্লিক্টের জায়গা, যে ওখানে যা বলেছে সেগুলো অ্যাকচুয়ালি আমরা কতটুকু নিতে পারি, কতটুকু ফিল্টার করা দরকার, জি এটা কিন্তু খুবই বড় একটা সংশয়ের সংশয়ের জায়গা। সেই জায়গা থেকেও আমি এটাকে খুবই ভালো একটা সলিউশন মনে করি এই জন্য, কারণ লিঞ্চিনি উনি কিন্তু হচ্ছে প্রথমত মানে ঠিক ওয়েস্টের বিলিফের মধ্যে দিয়ে, গডলাইক ওয়ার্ল্ডের মধ্যে দিয়ে বড় হওয়া যে সেকুলার সিস্টেম, উনি কিন্তু ওই টাইপের মানুষ না, উনি কিন্তু খুব প্র্যাকটিসিং ক্রিশ্চিয়ান, জি, যে কারণে মানে আমাদের এই ইস্টার্ন যে কালচার, যেটা ফ্যামিলি ভ্যালুজ আছে, 4টা বাচ্চা ওনার, হ্যাঁ এক্স্যাক্টলি, বিভিন্ন জায়গায় বাচ্চাদের এক্সাম্পল নিয়ে আসে, এক্স্যাক্টলি, আমি মনে করি আমাদের কনটেক্সটের জন্য একটা রাইট পারসন। হ্যাঁ এই জন্য আমি বলবো যে আমাদের ইস্টের যে ভ্যালু, মানে যে মানে আপনার কালেকটিভিজম, ফ্যামিলি বা হচ্ছে যে বিলিভস, এই ধারণাগুলো ওনার সাথে আমাদের কিন্তু অনেক ম্যাচ করে, ফলে আমি বলি যে ফিল্টার করা লাগলেও কিছু জায়গায় লাগতে পারে, বাট মোস্টলি মানে ওনার লেখা এবং মানে ইভেন এই বই নিয়ে উনি যে টেড টক বা দিয়েছিল, ওটাতে আমি শুনে মানে খুব আপ্লুত হয়েছে যে উনি ওনার 4 নম্বর যে ডিসফাংশন, এটা উনি এক্সাম্পল দিন ওনার 7 বছরের বাচ্চার এক্সাম্পল, যে মাই 7 ইয়ার্স কিড হ্যাড টট মি দিস ওয়ান, সো দ্যাটস রিয়েলি অ্যামেজিং। জি জি, সরি আমি একটু ইন্টারাপ্ট করেছি। সো আমার কাছে মনে হয় যে এই বইটা যারা পড়বে তারা কিন্তু খুব মানে যে কোনো কনটেক্সটে যে কোনো সাইজের ফার্মের জন্য অ্যাপ্লিকেবল, এটা আরেকটা পজিটিভ নিউজ। জি জি, এটা শুধু হচ্ছে বিগ ফার্ম না, স্মল স্কেল ফার্মের জন্য রিলেভেন্ট, ফ্যামিলি নিয়েও তার একটা বই আছে ফ্যামিলির জন্য। এই বইটাতে উনি একটা যে ক্যারেক্টারটা নিয়ে আসলেন, যে ক্যাথরিন যে ক্যারেক্টারটা, সবাই চিন্তা করেছে যে ক্যাথরিন এসে কি কন্ট্রিবিউট করবে, কারণ শি ডাজন্ট নো এনিথিং অ্যাবাউট দিস বিজনেস, বাট এই লেডি কিন্তু যেভাবে আস্তে আস্তে উনি শুরু করলেন সিমটম গুলা নিয়ে, যে প্রথম যে পয়েন্টটা উনি দিলেন, যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে যে মিটিংয়ে কোনো হার্ড টক হচ্ছে না, কেউ কোনো কথা বলছে না। সো আমরা আমাদের বাংলাদেশের কনটেক্সটে আমি দেখেছি সোহাগ, সেটা হচ্ছে যে বলা হয় যে মৌনতা সম্মতির লক্ষণ, তা আমি দেখলাম যে কোম্পানিতে এটা আসলে নেগেটিভ। মৌনতা মানে এই পার্সনটা আসলে কমিট করছে না, কিন্তু আমরা কি করি আমাদের বাংলাদেশের কনটেক্সটে দিচ্ছে বসিং কালচারে, আচ্ছা কেউ সবাই বলছে ইয়েস ইয়েস, তার মানে আমি ধরে নিচ্ছি যে সে এগ্রি করছে, আসলে কিন্তু সে এগ্রি করছে না। একটা টার্ম ইউজ করেছে, ফলস হারমোনি, হারমোনিটা আসলে ফলস। এবং এটা কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন যে অনেকগুলো বড় বড় কোম্পানিতে একই সমস্যা দেখছে, যে বাইরে দেখতে খুব সুন্দর বাট ভিতরটা অনেক দুর্বল। সবাই ভাবতেছে এভরিথিং ইজ গোয়িং ভেরি নাইসলি, বাট কেন রেজাল্ট পাচ্ছে না, তখন রেজাল্ট পুশ করার চেষ্টা করা হয়, কিন্তু কোম্পানি টিমটা কিন্তু আস্তে আস্তে আরো ভেঙে যায়। আর বাংলাদেশের কনটেক্সটে বা ওয়ার্ল্ড ওয়াইডে প্র্যাকটিস আছে, অনেক কোম্পানি মনে করে যে তারা ইজি সাকসেস মনে করে, এই জন্য তারা কিন্তু অনেক দুর্দান্ত সব পারফর্মারকে উড়াই নিয়ে আসে। যেমন আমি মনে করি যে ফুটবলের এই ক্লাবটার এক্সাম্পল দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে খুব সম্ভবত ফ্রান্সের এই টিমটা পেজে কিন্তু হাজার হাজার কোটি টাকা ঢালতেছে শুধু উপর থেকে লোকানোর জন্য, কিন্তু ওয়াইরাস বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, তারা কিন্তু একটা বটম আপ অ্যাপ্রোচে আগায়। সো এই বইটার সবচেয়ে বড় আমার ভালো লেগেছে যে বলাই হচ্ছে যে আসলে আমার কোম্পানি যদি আমি দাঁড়াতে চাই, তাহলে আমার নিচ থেকে উঠতে হবে, আসলে কিভাবে আমি নিচ থেকে উঠতে পারি, এটা আমার কাছে খুব দারুণ লেগেছে। এবং এটা ভেরি ওয়েল আমি যে কোনো সময় থেকে একটা কোম্পানিতে হাত দিতে পারি, যে একটা কোম্পানি যেটা খারাপ করছে, মোর অর লেস কানেক্টেড টু দিস 5 ডিসফাংশনস। দর্শকরা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে 5টা ডিসফাংশন আসলে কি, যেটা আপনি বললেন যে ওখানে একটা সুন্দর নাইস স্টোরির মধ্যে দিয়ে গেছে। মানে ওনার বইয়ের এটা আমার কাছে খুব দুর্দান্ত লাগে, যে বইটা পুরোটা একটা সুন্দর গল্প দিয়ে, যেটা আসলে গল্পের মধ্যে দিয়ে মানুষ শেখাটা সহজ হয়। লাস্টে গিয়ে সেই গল্প শেষ করে আবার উনি একদম থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে আলোচনা করেন, দেন শেষের দিকে আরো কিছু টুলস টেকনিক্স এগুলো উনি শেয়ার করেন। তো আমরা তো গল্পটা বই না পড়লে তো গল্পটা জানা যাবে না, গল্পটা তো আসলে ওইভাবে ধরে ধরে আলোচনা করার এখানে সুযোগ নাই। বাট আমরা থিওরিটিক্যাল পার্টে যদি চলে যাই, যে 5টা ডিসফাংশন যেটা উনি বলছেন, তো আমরা কি একটা একটা করে তাহলে একটা করে আমরা যেতে পারি। তো আমি যদি চিন্তা করি যে আসলে একটা কোম্পানিতে সবচেয়ে বড় সমস্যা কি, এবং আমি আমার সবচেয়ে ভালো লেগেছে কি, যে এটা আমার 22 বছরের ক্যারিয়ারের সাথে কানেক্ট করেছি। যে আমার অনেকগুলো কোশ্চেন জিজ্ঞাসা করতাম যে আচ্ছা ওয়াই দিস পারসন হ্যাড ডান দিস, একটা জায়গায় যে আমরা আলোচনা করেছি পরে ক্রেডিট নিয়ে যাচ্ছে কেন, তখন আমার মাথায় কোশ্চেনগুলো, এই বইটা পড়ে সে অ্যান্সারটা পেয়েছি। তো এই জন্য প্রথম যেটা আমরা বলছি যে সেটা হচ্ছে একটা কোম্পানিতে, ইভেন আমাদের নতুন যে কানাডা ইউনিভার্সিটি চাকরি করতাম, আমি দেখতাম যে এখানে আমরা যে 7টা হেড কাজ করতাম, প্রত্যেককে লাইক কোনো ধরনের হার্ট টক করছে না, কথা বলছে না। আমার মনে আছে যে আমি একবার একটা প্রফেসরের লেকচার শুনেছিলাম ব্র্যাক ইউনিভার্সিটিতে, প্রফেসরটা খুব দারুণ কথা বলছিল যে আজকে আমরা জেন্টলম্যান সবাই এক হইছি, আমরা হচ্ছে ফলো করবো হচ্ছে আমেরিকান কনসেপ্ট অফ মিটিং, এখানে আমরা মারামারি করব, ডিসএগ্রি করব, ফাটায় ফেলাবো, কিন্তু একটা যখন ডিসিশন নেওয়ার পরে সবাই ওকে করে হাসি মুখে লাঞ্চ করব। আর উনি বললেন যে ইউরোপের কালচার হচ্ছে জাস্ট অপোজিট। ইউরোপে
কেউ কোনো কথা বলে না, সবাই ইয়েস ইয়েস বলে, কিন্তু ভিতরে ভিতরে তার মধ্যে রিজেন্টমেন্ট থাকে। তো বলছে আমরা আমেরিকান এই কনসেপ্টটা ফলো করব। সো এই বইতে কিন্তু সেই কথাটাই বলা হয়েছে যে একটা টিমের মধ্যে কেন মিটিংয়ে সবাই টাফ কথাটা এড়িয়ে যায়। কারণটা কি, প্রত্যেকে তার মানে নিজের সুনামটা রাখতে চায়, বা আমি বলবো যে প্রত্যেকে তার ইগোটাকে প্রোটেক্ট করতে চায়। এই কারণে কেউ কারোর কাছে খারাপ হতে চায় না। এই কারণে বলা হচ্ছে যে মিটিংগুলো খুব নিরুত্তর যায়, কাজ হয় না। এটাকে আমরা বলছি যে ফেয়ার অফ কনফ্লিক্ট। কেউ ভয়তে মানে গ্যাঞ্জামে যেতে চায় না। মানে পাঁচটার ভিতরে একটা পয়েন্ট আমরা একটা পরে ফিয়ার অফ কনফ্লিক্ট, এবং এই ফিয়ার অফ কনফ্লিক্টটার হওয়ার মেইন কারণ হচ্ছে কেউ কাউকে ট্রাস্ট করতে পারে না, যেটাকে উনি বলছে ফার্স্ট পিলার। তা আমি কোম্পানিতে চাকরি করতে যাই দেখলাম যে আসলে এগুলো কানেক্টেড টু ইচ আদার। কেউ কাউকে ট্রাস্ট করছে না আসলে, এই কারণে ট্রাস্ট করছে না। এবং ট্রাস্টের সংজ্ঞাটা উনি এত চমৎকার করে দিয়েছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মার্ভেলাস। আমরা সাধারণত মনে করি ট্রাস্ট মানে হচ্ছে একজন আরেকজনকে চিনি, প্রেডিক্টিভ ট্রাস্ট না। উনি বলেছে ট্রাস্ট মানে হচ্ছে যে আমি কি এই আমার টিম মেম্বারের সামনে আমার দুর্বলতা প্রকাশ করতে পারি কিনা, ভালনারেবিলিটি আছে কিনা। এবং ব্রেন ব্রাউন কিন্তু সোহাগ পরে একটা বিখ্যাত রিসার্চ করেছে। উনি এখন বলছে যে ওয়ার্ল্ড ওয়াইড কনটেক্সটে সবচেয়ে বেস্ট লিডারের 1 নম্বর অ্যাট্রিবিউট উনি মানে বলেছে যে এটা শিওর 1 নম্বর অ্যাট্রিবিউট হচ্ছে যে ভালনারেবিলিটি, যে আই ক্যান অলসো ডু মিস্টেক। এবং এটাই কিন্তু সে ফেয়ার অফ ট্রাস্টের 1 নম্বর জায়গা, যে আমি কি আমার টিমের সামনে আমার দুর্বলতা কিন্তু বলতে পারছি কিনা, জি ইয়েস আই ডিড রং, বা আমি এটা বুঝতে পারছি না। তো ওয়ার্ক প্লেসে কি হচ্ছে, আজকে একটা জুনিয়রকে যখন একটা বস কাজ বলে দিচ্ছে যে কাজটা করে আসো, ও যদি না পারে, ও কিন্তু বলার সাহসটা নাই যে বস এটা তো আমি পারি না, ক্যান ইউ টিচ মি। এইটা কিন্তু আমরা সাহস পাচ্ছি না। সো এই ট্রাস্টটা কিন্তু প্রথম থেকেই শুরু হয়ে যাচ্ছে কোম্পানিতে। এই কেউ কাউকে ট্রাস্ট করছে না, যার ফলে প্রত্যেকে তার দুর্বলতাগুলো ঢেকে রাখছে, সে যা না সেটা তাকে দেখাচ্ছে। তার মানে একটা ইম্পোস্টার সিনড্রোম হচ্ছে, এবং এটারই রিফ্লেকশন হচ্ছে ওই যে ফেয়ার অফ কনফ্লিক্ট। মানে হেলথি ডিবেট হয় না এই কোম্পানিতে। আই হ্যাড দ্য অপরচুনিটি টু লিসেন টু স্টিভ বালমার্স একটা স্পিচ শুনছিলাম, ওই যে মাইক্রোসফটের সেকেন্ড সিইও যিনি। এত চমৎকার লাগছিল। উনি বলছে যে আমার কোম্পানিতে ফাইন্যান্স আর মার্কেটিং সারাক্ষণ মারামারি করে, বাট উই লাভ দেম টু হ্যাভ ইট বিকজ এখান থেকে বেস্টটা বেরোয় আসে, বিকজ প্রত্যেকে মাইক্রোসফটের স্বার্থ নিয়ে ফাইট করতেছে। বাট এটা কি আমাদের ওয়ার্ক প্লেসগুলোতে আমরা দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি না। কারণটা কি, যে ট্রাস্ট করছে না, কেউ কাউকে ট্রাস্ট করছে না বলেই মিটিংগুলোতে কোনো নিরুত্তর যাচ্ছে, কেউ মিটিংয়ে কন্ট্রিবিউট করে না। এবং আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি যে বেশিরভাগ কোম্পানিগুলোর টপ লেভেলের মিটিংগুলো হয় হচ্ছে যে সবাই সবাইকে ইয়েস ইয়েস করতে থাকে। এটা কিন্তু আরেকটা নামও আছে, কিন্তু ওই যে একটা ওয়ার্ড বলা হয় যে যখন সবাই ইয়েস ইয়েস করে, কেউ কাউকে চ্যালেঞ্জ করে, এটাকে বলে গ্রুপ থিঙ্ক। এবং গ্রুপ থিঙ্কের কারণে কিন্তু পৃথিবীতে বড় বড় ডিজাস্টার হয়েছে। তো এই গ্রুপ থিঙ্কের সাথে কিন্তু এটা হাইলি কানেক্টেড। সো এই কারণে দেখা যাচ্ছে কোম্পানিতে যখন আমি একে অপরকে ডিবেট করতেছি না, চ্যালেঞ্জ করছি না, তখন কি হচ্ছে আসলে প্রত্যেকে তার ভিতরে কথা রাখছে, এবং পিছনে হয়তো বলছেন এটাই হয়। ইভেন আমি আমার অভিজ্ঞতা দেখেছি যে দেখা গেছে যে ধরো আমি অনেক জায়গায় ভাইভাতে গিয়েছি, দেখা গেছে যে আমরা একটা লেকচারার নিব, 10 জন আমরা বসে আছি, 8 জন একজনকে নিতে চাচ্ছে, 2 জন বলছে যে এটা ভালো ক্যান্ডিডেট না, হোয়াট এভার। তো আমরা সাইন করে জমা দিয়ে আসলাম। সামহাও আমি দেখলাম যে বের হওয়ার পরে এই 2টা লোক সবাইকে বলে বেড়াচ্ছে যে না আমি তো নিতে চাইনি, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। তো ক্যাথরিন কিন্তু একটা কথা, যে ক্যারেক্টারটা ওই যে সিও যিনি, ওনার একটা কথা আমার খুব দারুণ লেগেছে, যেটা আমি খুব রিলেভেন্ট পেয়েছি। সেটা হচ্ছে যে উনি বলছিলেন যে আমরা যে টপ ম্যানেজমেন্ট টিম, এটা একটা টিম, আর তোমাদের প্রত্যেককার একটা টিম আছে। এখন তুমি কাকে বেশি ট্রাস্ট করো? আমাদের বাকি 6 জনকে ট্রাস্ট করো বেশি, নাকি তোমার টিমকে ট্রাস্ট করো? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আই লাভড ইট। আমারও এটা ওয়াও মোমেন্ট ছিল। এটা আমার যখন গুজবাম্প হয়েছে। কেন আমি বলি, কেনটাও বলি, ক্যানাডা ইউনিভার্সিটিতে আমরা 7টা হেড একসাথে যখন কাজ করতাম, আমি দেখেছি আমরা গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছি, একটা ডিসিশন নিচ্ছি ক্রিটিক্যাল, অল অফ এ সাডেন আমি যখন মিটিং থেকে বের হয়ে গিয়েছি, আমার ডিপার্টমেন্টে গেলাম, আমি দেখি আমার লেকচারাররা সব কিছু জানে, বিকজ ওইখানকার কোনো একটা হেড তার টিমকে এটা ফাঁস করে দিয়েছে, হুইচ ওয়াজ নট সাপোজ টু ডু। তার মানে হয়েছে কি, তখন আমি রিলেট করলাম যে হ্যাঁ আমাদের হেডটা তো একে অপরকে আমরা ট্রাস্ট করি না, তাহলে একটা অর্গানাইজেশন কিভাবে আগাবে? প্রত্যেকে মনে করতে সাইলো হিসেবে যে আমি বেস্ট হেড হব, কিন্তু আমি বেস্ট হেড ফর দ্য ইউনিভার্সিটি ভাবছে না কেউ। মানে যত উপরের টিম সেটা যদি ডিসফাংশনিং হয়, সেটা হলো সবচেয়ে ডিজাস্টারাস। যেমন যে ফাউন্ডার টিম, তাদের মধ্যে যদি ঝামেলা হয়, মানে উপদলকে সে ইম্পর্টেন্স দিচ্ছে, মূল দলকে না। সো এই যে অ্যাবসেন্স অফ ট্রাস্ট, যেটা সবচেয়ে প্রথম পয়েন্ট, যেটা ওখানে উনি আলাপ করেছেন, তো লোকজন তো বলতে পারে, এবং ট্রাস্টের ডেফিনেশন বলছে আমি ভালনারেবল থাকবো, দ্যাট ইজ এটার সাথে ট্রাস্টের রিলেশনটা যেভাবে আমি বুঝেছি সেটা হলো যে লাইক এ ফ্যামিলির ভিতরে, ঠিক আছে, আমরা সবাইকে এমন ভাবেই ট্রাস্ট করি যে ঠিক আছে তার সামনে তো আমার কিছু না, আমি জানি যে সে তো আমার হার্ম করবে না। বাট এখানে কোম্পানিতে যে কারণে ট্রাস্ট ব্যাপারটা ডেভেলপ করতে প্রবলেম মানুষ ফিল করে, হয়তো
সেটা হচ্ছে যে ভাই আমি একটা দুর্বলতা বলবো, উনি তো আবার এটাকে একটা অ্যাডভান্টেজ নিবে, আমার কাজে লাগাবে। এগেইনস্টে কাজে লাগাবে। সো আমি কেন আমি তার সামনে দুর্বল হইতে যাব? সো এইটা তো একটা রিয়েল মানে কি নাম বলে, মানুষের একটা ফেয়ার। ফিয়ার আছে। তো সেটা অ্যাকচুয়ালি আপনি কিভাবে অ্যাড্রেস করেন এবং এটা কিভাবে তাহলে ওভারকাম এটা করবেন? লিঞ্চিওনি খুব সুন্দর করে অ্যান্সার দিয়েছেন, খুব দারুণ লেগেছে। লিঞ্চিওনি যখন এই বইটা নিয়ে পরে যখন উনি বক্তব্য দিচ্ছেন তখন এখানে একটা সুন্দর কথা বলছে, যদি এমন কেউ হয় যে কয়েকদিন পর পরই তার দুর্বলতা বলছে, তার মানে বোঝা যাচ্ছে তার একটা কোয়ালিটি ইস্যু, তার পারফরমেন্স ইস্যু। ইটস নট অ্যাবাউট ট্রাস্ট ইস্যু। ট্রাস্ট ইস্যু মনে হচ্ছে সামটাইমস অল অফ এ সাডেন আই ক্যান হ্যাভ সাম মিস্টেক এন্ড আই উইল অ্যাডমিট ইট, বাট এটা তো রেগুলার বলে বেড়ানোর কিছু নেই। তো আমাকে দেখতে হবে যে আমার কোম্পানির কোন কোন ইস্যুগুলোতে আমি ট্রাস্ট করব। যেমন হয়তোবা আজকে আমি মনে করছি যে তোমার মনে করো যে আমার একটা গুরুত্বপূর্ণ ফ্যামিলির কাজ আছে, এখন আমি তো ট্রাস্ট করতেই হবে যে না আমি আজকে একটু লেটে আসবো। বাট ট্রাস্ট বলতে আসলে এই জায়গাগুলোতে আমরা বোঝাচ্ছি যে, আর প্লাস সামটাইমস আমরা যেটা রিসেন্টলি আমি একজনের একটা সিইওর বক্তব্য দেখলাম, আমার কাছে খুব দারুণ লেগেছে এন্ড কানেক্টেড টু দিস ওয়ান। উনি একটা কথা বলেছেন, ওনার 22 বছর ক্যারিয়ার দিয়ে বলছে যে আসলে না আমরা যে কাজগুলো করি কেউই সার্টেন না, আমরা আসলে করি কিন্তু রেজাল্ট কিন্তু ডিপেন্ড করে অনেক কিছুর উপর। আই বিলিভ ইন দিস। তারপর ট্রাস্ট ইস্যুটা কেন আসছে? একটা লিডার যখন একটা ডিসিশন নিচ্ছে, সবকিছু চিন্তা করে ডিসিশন নেওয়ার পরেও ওই ডিসিশনটা কিন্তু ইট ক্যান বি প্রুভ রং। ট্রাস্ট ইস্যুটা আসতেছে ওইখানে বলতে হবে যে আচ্ছা এই জায়গাটায় আমার মনে হয় মিস্টেকটা হয়েছে। তো ট্রাস্টটা কিন্তু ওই জায়গাটায় কানেক্টেড। ইটস অল অ্যাবাউট মানে ছোট ছোট যে ইস্যুগুলোতে আমরা ট্রাস্ট করি না অনেক সময়, তো এখানে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ক্যারেক্টারের সাথেও কানেক্টেড। যেখানে আমার টিমের মরাল ক্যারেক্টারটা হয়তো বা একটু টাফ সমস্যা আছে, আমার রিক্রুটমেন্টের সমস্যা আছে, সেইখানে হয়তো বা এই পিছে লাগালাগির ব্যাপারটা থাকতে পারে। তো সেখানে কিন্তু লিডারকে একটু স্ট্রং ভূমিকা নিতে হবে। যেমন আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে অনেক সময় আমরা অনেক সময় আরেকজন কলিগের দুর্বলতাগুলো আরেক জায়গায় প্রোটেক্ট করার চেষ্টা করি। ওই জায়গায় লিডারকে বুঝতে হবে যে আমি আসলে এই সুযোগটা কেন দিচ্ছি। তো অনেক সময় আমি কাজ করে দেখেছি যে লিডার ইজ দ্য মেইন ইস্যু। লিডার যখন দুর্বল হয় তখন সেই টিমের মধ্য থেকে দু একটাকে নিয়ে একটা টিম বানানোর চেষ্টা করে, নট ফর দ্য সেক অফ দ্য কোম্পানি, ফর দ্য সেক অফ হিজ অর হার ওন পজিশন। ওইখানেই কিন্তু ভালনারেটিভ পয়েন্টটা চলে আসতেছে। এর জন্য ভালো লিডার যদি হয় তাহলে কিন্তু পিছে লাগালাগির যে ঝামেলাটা ওটা ট্রাস্ট ইস্যু থেকে হবে না। বাট এমনিতে তো এই বইটা তো শুধু সমস্যাই তো বলেনি, আবার সমাধানেরও কিছু দিয়েছে। যেমন ধরেন আপনার ওখান থেকে যদি একটু শেয়ার করেন যে এই যে ট্রাস্ট, বুঝলাম যে ভাই এটা গুরুত্বপূর্ণ, বিল্ড করতে হবে। সো এখানে আমার দুইটা প্রশ্ন। নাম্বার ওয়ান হচ্ছে, ধরা যাক যে আমি কোন একটা টিমের টিম মেম্বার, বাট আমি না হায়ারার্কিতে সবচেয়ে উপরে না। সো আমি বুঝলাম এই বইয়ের লেসন আমি ফিল করলাম। সো যদি আমার যে লিডার তার যদি ওই অ্যাওয়ারনেস না থাকে, স্টিল আমি কি এই বইয়ের লেসন অ্যাপ্লাই করতে পারবো কিনা? আর নাম্বার টু, আমি যদি ট্রাস্ট ইস্যুতে আসি, সো যদি পারি তো ভালো, যদি না পারি তো নাই। আর যদি পারার মতো আমার সিচুয়েশন থাকে, ধরো যে আমি লিডার, টিমের লিডার, তাহলে এক্স্যাক্টলি ওখান থেকে একটা দুটো আপনি লেসন শেয়ার করবেন কিনা যে ট্রাস্ট বিল্ড করার জন্য কি করা যেতে পারে? ট্রাস্ট বিল্ড করার জন্য একটা, যখন আমি যদি আমার লিডার যদি ভালো না হয় আসলে টাফ। এই জন্য কিন্তু এখন আমরা বলছি যে আমি মাঝে মাঝে আমার কর্পোরেট ট্রেনিং এক্সাম্পলগুলো দিয়ে যে আচ্ছা ভালো কোম্পানিতে খারাপ বসের আন্ডারে চাকরি করা ভালো নাকি খারাপ কোম্পানিতে ভালো বস? ভালো বলতে আমরা বোঝাচ্ছি তার কোয়ালিটিও আছে, মানুষটাও ভালো। তখন কিন্তু বেশিরভাগই অ্যান্সার দিচ্ছে যে খারাপ কোম্পানিতে ভালো বস, মানে টু সাম এক্সটেন্ট। এবং আমরা এখন এই কথাটা বলছি, আমি মজা করে বলি যে বসময় জীবন, কারণ অ্যাকচুয়ালি তাই তো। আমার কাজটা কি আসলে? বসকে ফলো করা। এখন বস যদি খারাপ হয় এটা তো অন্য ইস্যু, কিন্তু বসকে নিয়ে তো আমার ক্রিটিসাইজ করার সুযোগ নাই। এটাই আমাদের কর্পোরেট কালচারে পলিটিক্সটা ওইখান থেকে আসে আসলে। আপনি একটা ভালো কথা মনে করাই দিয়েছেন আমাকে। আমি যে আমার জীবনের লক্ষ্য রচনা, এইটা নিয়ে তো জীবনে আমি অনেকবার কথাবার্তা বলছি, ওই ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো। তো আমি একবার আমার টিমকে বলছি যে বাংলা রচনা যে বইগুলো আছে ওনাদের সাথে আমরা একটু কমিউনিকেট করি যে আমার জীবনের রচনা বইতে এখানে কয়েকটা ভার্সন থাকবে, ওনার তো 2-3 পেজ বেশি যাবে, বাট স্টিল বইতে তো একটা বৈচিত্র্য আসবে। ওখানে আমি একটা আইটেম ঢোকাতে চেয়েছিলাম, একটা তো এন্টারপ্রেনার হবো, এটা একটা আইটেম, আরেকটা ঢোকাতে চেয়েছিলাম ম্যানেজার হবো। আচ্ছা, সো মানুষের মাথায় কাজ করে না যে আমি ম্যানেজার হব। দেখবেন যে কার স্বপ্নের ভিতরে এই স্বপ্ন নাই। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। বাংলাদেশে দেখেন সেই ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে কত কত ম্যানেজার হায়ার করতেছে, কত বেশি বেতন দিয়ে, বাংলাদেশে কত $1 বিলিয়ন জন্য চলে যাচ্ছে। মানে আমরা কেন ম্যানেজার হয়ে উঠতেছি? ম্যানেজার হওয়ার স্বপ্নটাই থাকে না। এন্ড আমি ওখানে বলেছি যে কেন ম্যানেজার হওয়া এত ইম্পর্টেন্ট, বিকজ মানুষের এখনকার যে লাইফস্টাইল, যে কর্পোরেট লাইফস্টাইল, কিন্তু সবচেয়ে তার ভালো মন্দ থাকা ডিপেন্ড করে তার ম্যানেজারের উপর। আসলে আমি এই নাম দিয়েছি বসময় জীবন। হ্যাঁ, ওই এক্স্যাক্টলি, সেজন্য আমার ওই কথাটা মনে পড়লো। কারণ আমরা বলি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর বাবা ডাক্তারের সাথে তোমার বছরে কয়বার দেখা হচ্ছে? লাইফের সুখ দুঃখের সাথে তার কতটুকু রিলেশন?
বাট একটা ম্যানেজার যার সাথে আমি প্রত্যেকটা দিন 8টা ঘন্টা 10টা ঘন্টা কাটাচ্ছি আমার ক্যারিয়ারে, না না শুধু প্রায় 14 ঘন্টায় 14 ঘন্টা, যাওয়ার পরেও তো বসের সাথে চলছে না। হ্যাঁ, এবং যতদিন মানুষ ওই জায়গায় যায় ততদিন তার বাবা মার সাথেও অত ইন্টারাকশন না যেটা তার ম্যানেজারের ইভেন সাথে। একটা আমি রিসেন্টলি একটা বই পড়েছি, সেটাতে উনি একটা কথা বলেছেন যে লাইফে সাকসেসফুল হওয়ার, কোম্পানি সাকসেসফুল হওয়ার একটাই মন্ত্র, মেক ইউর বস লাইফ ইজিয়ার। বসের কাজটা সহজ করো। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে ফ্যান্টাস্টিক একটা জিনিস। আর আমি একটা নতুন পাই নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে যে আমি এই কোশ্চেনটা জিজ্ঞেস করি আমার কর্পোরেট ট্রেনের পার্সেন্টেজ, আচ্ছা বলেন তো বসের পাই চার্টের মানে আপনার যে লাইফটা ধরেন পাই চার্ট, এই পাই চার্টে বস কতটুকু অংশ? আমি ছবি আঁকে দেখাই দিই প্রায় 50-60-70%। আচ্ছা এখন আপনি চিন্তা করুন বসের কাছে আপনি কতটুকু, বসের পাইতে কিন্তু আপনি ছোট্ট একটু। ইস্যুটা কি হচ্ছে? ইস্যুটা কিন্তু ঊর্ধ্বমুখী আসলে। বসের তো অনেক কাজ আছে, তাকে তো প্রায় 20 জন 30 জন 100 জন রিপোর্ট করছে, বাট আমার কাছে কে? বস। সো বস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমাকে যখন অনেকে বলে যে আচ্ছা স্যার একটা কোম্পানি যদি বস খারাপ হয় কি করবো, আমি বললাম যে বস খারাপ যদি হয় খুব সম্ভবত এটা কোম্পানির ম্যানেজমেন্ট ইস্যু। কোম্পানি ক্যান নট হায়ার দ্য গুড পিপল অ্যান্ড দেন ইট ইজ বেটার টু লিভ দিস কোম্পানি। সো এই জন্য তোমার প্রথম কোশ্চেনটা অ্যান্সারটা ভাই আমি ওইটাই দিব যে বস যদি খারাপ হয় তাহলে ট্রাস্ট নিয়ে খেলেন না, চাকরি চলে যাবে। মানে হয়তো আমার কথা শুনে ভুল ভাবতে পারে মানুষ, বাট একটা তো হতে পারে যে তার বস তার টিমকে ঠিক করতে পারতেছে না, বাট তার আন্ডারে যে টিম আছে হ্যাঁ সেই টিমে কি তার লেসনগুলো সে অ্যাপ্লাই করতে পারে? টাফ হবে। কারণ কি কেন বলি কারণটা হচ্ছে কি ট্রাস্ট ইস্যুটার সমস্যাটা হয় কখন, যখন দেখা গেছে যে আমি হয়তো বলেই ফেললাম যে আচ্ছা আমাদের বসের মনে হয় এই জায়গাটা একটু ভালো করতে পারতেন, আমার তো টিমের একজন যে বসকে যদি কথা লাগায় দেয় তখন কি হয়ে যাবে, মানে কালচারটাই তো কালচারটা বলে। এই জন্য আমি বলছি যে রিস্কি টু অ্যাপ্লাই ইট। যতদিন দেশে যদাচার কথাটা আমি বলবো। তবে 2 নম্বর পয়েন্টটা যেটা আমি বলবো সেটা হচ্ছে লিডারশিপের থাকা জায়গায় আমি ট্রাস্টটা কিভাবে বিল্ড করব, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমার কাছে যে আরেকজন টিম মেম্বার সম্বন্ধে অভিযোগটা নিয়ে আসতেছে, এই জায়গাটায় সবচেয়ে ইম্পর্টেন্ট রোল তাকে প্লে করতে হবে। তাকে পুরোটা বোঝার চেষ্টা করতে হবে, ওই লোকটার অ্যাটিটিউড বোঝার চেষ্টা করতে হবে। এই লোকটা কি আসলে কোম্পানির ভালোর জন্য ওই অভিযোগটা নিয়ে এসেছে নাকি এটা পার্সোনাল ইস্যু। যদি পার্সোনাল তাকে রেডি মানে ইনস্ট্যান্ট তাকে ফায়ার করতে হবে টু প্রুভ দ্যাট উই আর বিল্ডিং এ গুড কালচার। যেমন আমার রিসেন্টলি আমি কয়েকটা জায়গায় দেখলাম যে যারা খুব ভালো লিডার তারা যেভাবে তার টিমকে রেডি করছে, বলছে যে নেভার এভার কাম টু মি উইথ প্রবলেম, অনলি প্রবলেম, মানে অনলি প্রবলেম নিয়ে আসো না। মজার কথাটা শিখলাম সেটা হচ্ছে যে আমার কাছে খুব দারুণ লেগেছে, বলছে 3টা সলিউশন নিয়ে আসবে। শুধু তাও না, ওই 3টার মধ্যে কোনটা তোমার পছন্দ, কেন রেকমেন্ড করছে এই জন্য আসো, এইটাও নিয়ে আসো। আই লাভ দিস অ্যাপ্রোচ। এটা কিন্তু আমরা করি না, আমরা বলি নেভার কাম টু মি উইথ প্রবলেম, কাম উইথ সলিউশন। বলা হচ্ছে এটা ফ্লড অ্যাপ্রোচ। সাইমন সিনেকটা এরা বলছে, অ্যাডাম গ্র্যান্টরা বলছে এটা খুব বাজে কথা, কারণ তুমি বস তোমার কাছেই তো যাবে প্রবলেম সলভ করার। কিন্তু দেখেন এইটা কিন্তু ইন্টারেস্টিং, 3টা সলিউশন নিয়ে আসো, তার মধ্যে কোনটা আমার, তার মানে কিন্তু দে আর লেটিং দ্য টিম টু গ্রো, রাইট? আই মিন থিঙ্ক লাইক এ লিডার অফ দ্য ফিউচার, তাই না? সো আমি মনে করি লিডারের কাজটা এখানে খুব গুরুত্বপূর্ণ, এবং ট্রাস্ট যদি সে লিডার ভালো হয় ট্রাস্টটা সে এখানে কিন্তু এস্টাবলিশ করতে পারবে। আমার এক্সপেরিয়েন্স একটু অ্যাড করতে পারি। ট্রাস্ট নিয়ে আমি যখন কাজ করেছি এই বই পড়ার পরে, তো আমি অ্যাকচুয়ালি এটা এখনো কিন্তু এক্সারসাইজ করি। বিশেষ করে এর যে লাস্টের 15টা প্রশ্ন আমি বিভিন্ন টিমে কিন্তু আমি একটা টাইম টু টাইম ওটার আবার অ্যাসেসমেন্ট করি। চমৎকার, চেষ্টা করি, বাট এখনো তো আমার টিমও অ্যাকচুয়ালি যে আমি যে খুব হ্যাপি এরকম না, মানে এটা আমার ফ্লো, আমি এখনো তো অত ভালো লিডার হইতে পারিনি ট্রুলি, মানে বিনয় করে বলতেছি না, মানে এটাই তো আসলে ওই যে এক নম্বর ভালনারেবিলিটি। না না, আই থিংক দ্যাট সত্যি আই বিলিভ ইট, যে মানে এটা যে ভালো, এটা কিন্তু ভালো, এটা আসলে ভালনারেবিলিটি। তো ওখানে যেমন প্রথমত ওই আমেরিকা যখন গেছিলাম তখনই প্রথম মায়ার ব্রিক্স টাইপ ইন্ডিকেটর যেটা এমবিটিআই, ওটা এখন টেস্ট করায়। আবার এই বইটা পড়ে আবার এখানেও সেই এমবিটিআই পেলাম। দেখেন এমবিটিআই নিয়ে তো পরবর্তীতে আমাদের এখানে অনেক কাজ হয়েছে বা আমরা চেষ্টা করেছি, আমাদের এখানে আবার একজন ওইটার উপর বই করেছে, লিখেছে। সো ওইটা আমার কাছে খুব ফ্যান্টাস্টিক। যখন আমরা আমাদের টিমের ভিতরে এমবিটিআই নিয়ে আলোচনা করলাম যে কোন মানুষটার প্রোফাইল কি, তখন দেখা যায় যে আমি যে আরেকজনকে বিশ্বাস করতেছি না বা আমার সাথে তার কথা মিলছে না বা আমি তাকে বোঝার চেষ্টা করতেছি না, ওখানে বড় একটা বাধা আমরা আমাদের প্রোফাইলের যে ডিফারেন্স এটা আমরা জানি না। এটা আমাদের খুব কাজে দিয়েছে বিল্ডিং ট্রাস্ট ওই জায়গাটাতে। আর আরেকটা হচ্ছে পার্সোনাল স্টোরি শেয়ারিং, এইটা অ্যামেজিং রেজাল্ট দিয়েছে। মানে এরা তো বলেছে ঠিক আছে সবাই পার্সোনাল স্টোরি বলবে আধা ঘন্টা, এখন ওটা তো আমেরিকান স্টাইল আধা ঘন্টা, বাঙালি তো বাঙালি। আমাদের এমন হয়েছে ওই সেশন ঘন্টার পর ঘন্টা চলছে এবং একাধিক দিনে কয়েক ঘন্টা করে চলছে, মানে এক একজন তার নিজের স্টোরি বলতে গিয়ে এটা চমৎকার। এবং আমি কিন্তু এটা রিলেট করেছি। দেখো আমার মনে আছে আমরা যখন ব্র্যাক বিজনেস স্কুলে ছিলাম, আই ওয়াজ দ্য এমবিএ কোঅর্ডিনেটর, আমাদের একটা সব টিচারদেরকে একটা প্রোগ্রাম হলো, ওয়াইফদেরকে নিয়ে গেলাম। তো ওইখানে আমাদের যে ডিন ছিলেন সবচেয়ে রেসপেক্টেড, রহিম তালুকদার স্যার, অ্যাডভাইজারের ক্যাপাসিটিতে। তো ওই প্রোগ্রামে তাকে দু একজন জিজ্ঞেস করলো, স্যার আপনার
ম্যারেজের স্টোরিটা বলেন, তখন কিন্তু উনি কিন্তু ওপেন আপ হলেন। তখন আমি কানেক্ট করেছি এই যে টিম বিল্ডিং অ্যাক্টিভিটিসগুলো করা হয় এখানে কিন্তু ঠিক ওই কাজটা করা হয়, যেটা আবার কানেক্টেড টু দ্য জোহারি উইন্ডো। পার্সোনাল স্টোরিটা হেল্প করে কোথায়? কারণ প্রত্যেকটা মানুষ তার কিছু জিনিস না হিডেন করে রাখে। তাহলে হিডেন করে রাখলে কি হচ্ছে, টিমটা কিন্তু জমছে না। এই টিম বিল্ডিং যে অ্যাক্টিভিটিস তুমি যে করাচ্ছ এটা কিন্তু দারুণভাবে ওখানে হেল্প করছে। ট্রাস্ট বিল্ডিং এটা আসলে একটা বড় পার্ট। এটা কারণ হিডেন জিনিসগুলো বের আসতেছে। এক্স্যাক্টলি, কারণ দুইটা বন্ধুর মধ্যে যে এত ভাব হয় কেন হয়? কারণ তারা তো সব কিছু জানে, ওই জয়েন্টে সব ওপেন। হ্যাঁ, তো কোম্পানি তো যেটা হয় যে একজন, কারণ আমি তার ব্যাকগ্রাউন্ডটা যদি জানি, কারণ আমার মনে আছে এটা অনেক আগে করা, সেই 2014 বা 15 একটা সেশন আমাদের উদ্ভাসের একজন টিম মেম্বার, আমি ওই টিমে এই এক্সারসাইজ করতেছিলাম, ওর বিষয়ে অনেকেই খুব ছিল, নেতিবাচক ছিল হয়তো, নেতিবাচক ছিল, এবং আমি তো জানতামই না ওর যে মানে স্টোরিটা ছিল, মানে ভেরি মানে কি নাম ইমোশনাল স্টোরি, এবং সে বলতে গিয়ে ও যেরকম ইমোশনাল হয়েছে, পুরা টিম যেভাবে ইমোশনাল হয়েছে, মানে ফ্রম দ্য ভেরি নেক্সট ডে পুরা টিমের যে ধরেন আপনার তার প্রতি যে একটা এমপ্যাথি চলে এসেছে, এমপ্যাথি, এবং ওভারঅল ওটা তো একজনের কথা বললাম, বাট এইভাবে যখন হয় পুরা জিনিসটা ওয়ান্ডারফুলি কাজ মানে চেঞ্জ হয়। সো আমার রিপিটেটিভলি এটা টেস্ট করা, ইট ওয়ার্কস, বাট যেখানে আমি ফেল করি সেটা হচ্ছে যে এটার কন্টিনিউয়েশন, মানে আমার একটা ঝামেলা হচ্ছে আমি কন্টিনিউয়েশন একটু কম, আইডিয়া করা, মানে ওই স্ট্রাকচার একটু কম ফলো করি, তো বাট দুর্দান্ত কাজ করে উইদাউট এনি ফেইল। না আসলে কিন্তু কাজ করে, বিকজ ইভেন আমি তোমাকে আরেকটা ইন্টারেস্টিং কথা বলি। রিসেন্টলি একজন ভদ্রলোক বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড নাম করেছে, ডক্টর গ্যাবর ম্যাটে। ওনার বয়স 85 ইয়ার্স অফ ওল্ড। উনি চাইল্ড সাইকোলজি নিয়ে কাজ করছেন এবং উনি দেখিয়েছেন একটা বাচ্চা যে জন্মের পরের দিন থেকে যা যা হয়েছে তার সাথে বর্তমান বিহেভিয়ার কানেক্টেড। ওই লোকটা কোনো সম্পর্ক করতে পারতো না কেন? পরে সে দেখছে তার বয়স যখন 1 মাস, তখন তার জীবনে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছিল। তার বাবা যুদ্ধে মারা যায়, উনি খুব সুন্দর সার্ভিয়াটা ওদিকে, তখন তার মা ওই বাচ্চাকে নিয়ে বাঁচানোর জন্য দৌড়াচ্ছে, শত্রুর হাতে মারা পড়তে পারে বলে বাচ্চাটা মা দৌড়ানোর সময় একজন আননোন লোকের কাছে দিয়ে চলে গেছিল। 3 দিন পরে এসে তাকে উদ্ধার করছে, 1 মাসের বাচ্চা। বাট ডাক্তাররা পরে দেখেছে যে ওই যে 3 দিন যে মা ছাড়া ছিল, ওইটা তার মধ্যে একটা ফেয়ার ঢুকে গেছে, অ্যান্ড দ্যাটস ওয়াই হি ওয়াজ নট স্টেবল ইন হিজ রিলেশনশিপ। সো এটাকে আমরা বলছি চাইল্ডহুড ট্রমা। সো আজকে তো কোম্পানিতে আমার এই চাইল্ড লাইফে যাইতে হবে তো, এক্স্যাক্টলি, এবং ট্রাস্ট না তাহলে হবেই না। মানে আমি এটা বলতে বলতে আমাদের এখানে একটা টিম মেম্বার রিসেন্ট ঘটনা, মানে তার বিহেভিয়ারে অনেক সময় হয় যেটা খুব অ্যারোগেন্স থাকে এবং সে খুব ডমিনেট টাইপের এরকম হয়। সো বাট তাকে যখন বলা হয় সে আবার এটা অ্যাডমিট করে এবং খুবই সে কি বলে যে আপনার অনেক অনুতপ্ত হয় এবং ট্রুলি সরি ফিল করে, মানে ফেক না, আমি এটা বুঝতে পারি। পরে ঘটনা দেখা গেল যে ছোটবেলায় সে অনেক বুলিড হইতো, যখন বুলিড হইতো তখন ওর কাছে ফিল হয়েছে যে আমি যদি চুপচাপ থাকি, নরম থাকি, তাহলে লোকজন আমাকে বেশি বুলি করবে, সো আমাকে প্রোটেকশন মেকানিজম, দেখাইতে হবে, কোপিং মেকানিজম এটা বলছি আমরা, কোপিং মেকানিজম, যে আমাকে শো করতে হবে আমি খুব পাওয়ারফুল, আমি খুব ডমিনেটিং, এন্ড আমাকে এরকম লাউড হইতে হবে, আমাকে এরকম পাওয়ার শো করতে হবে। সো সেটা এখনো সে ক্যারি করতেছে এবং তার জন্য খুব ডিফিকাল্ট হচ্ছে এটা থেকে বের হওয়ার চেষ্টা করতেছে। বাট এই জন্য ওই যে তখন কিন্তু ফলে এরকম যখন একটা পার্সোনাল স্টোরি একজন জানে তখন কিন্তু তার আরেকজন ওই বিহেভিয়ারটাকে অ্যাকসেপ্ট করা সহজ হয়। যেমন যে আমি যদি জানি একটা বাচ্চা অটিস্টিক, তাহলে ও একটা গ্লাস ভাঙলে আমি আই ডোন্ট মাইন্ড, ইভেন আমি আই ফিল সরি ফর হিম। জি জি জি, ওদের আমি যদি একটা সুস্থ বাচ্চা ও এমনি জাস্ট একটা গ্লাস ভেঙে ফেলাই দিল, আমি দেখা হয়তো খুব খেপে যাবো, আরে তুমি বিহেভ করলা কেন? সো ওই আই থিঙ্ক ওইটা হচ্ছে কানেক্ট। না এটা কিন্তু কানেক্ট। আমি কিন্তু গতকালকে একটা ভিডিও ছিলাম এটা নিয়ে, দেখা গেছে যে আমার পরিচিত একজন রিলেটিভ আছে, আই ডিডন্ট নো দ্যাট শি ওয়াজ পুয়ার ইন ম্যাথমেটিক্স। তো আমার খুব ঘনিষ্ঠ, তো হঠাৎ করে আমি তাকে একদিন বলে ফেলছি একটা অঙ্ক আমরা আলোচনা করছি, আমি তাকে বললাম যে ও তুমি তো অঙ্কে দুর্বল, কেঁদে কেটে একাকার। আমি বললাম কি ব্যাপার, এত ছোট একটা কথা এইভাবে কাঁদলো কেন? পরে আই টক টু হার অ্যান্ড দেন আই রিয়েলাইজ যে তার ছোটবেলার সাথে এটা কানেক্টেড, বিকজ ছোটবেলায় কথা অনেক শুনেছে। অ্যান্ড এই জন্যই কিন্তু ওই যে ইমোশনাল ইন্টেলিজেন্সের কাজটা এই জায়গায় খুব ব্যাপক। কিন্তু আসলে ওই যে আমরা যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু আসলে তোমারই একটা বইয়ের আলোচনা, তুমি একটা খুব চমৎকার কথা বলেছো, তুমি জানতে পারবে, আমার খুব ভালো লাগছে। সেটা হচ্ছে যে ঘুরে ফিরে কিন্তু একই কথা বিভিন্ন ভাবে মানুষ কিন্তু ফান্ডামেন্টাল কথা তো এই এমপ্যাথি কিন্তু কানেক্টেড। এমপ্যাথি মানে হচ্ছে লিসেনিং টু দা আদার পিপল। বিশেষ করে জুনিয়রদের কথা শুনতে হবে, শুনলে না আমি ওই যে পাজলটা মিলাতে পারবো, কিন্তু আমরা শুনছি না। তো ট্রাস্ট বিল্ডিং এর বড় কাজ কিন্তু তোমরা করছো আসলে, দ্যাট ইজ ট্রু, কিন্তু এই সময়টাই তো আমরা দিতে চাই না। হ্যাঁ, মানে ওইটাকে যে একটা ইম্পর্টেন্ট কাজ হিসেবে আমরা চিনি। আমরা যেমন মার্কেটিং, বিজনেস স্ট্র্যাটেজি, মানে যেগুলো খুবই
মানে হার্ড স্কিল বা হার্ড রেজাল্ট নিয়ে আসে, ওগুলোতে আমরা এত ফোকাস থাকি, এগুলো তো কাইন্ড অফ একটু টাচি ফিলি বিষয় আমরা না মনে সেটা, এবং করি। এবার কিন্তু হয় কি এটার না ভ্যালু পাওয়া যায় অনেক ভাবে। যেমন আমরা যখন আমি আইটিতে এমবিএ করতেছিলাম, আমার একটা কোর্স ছিল হচ্ছে ম্যানেজমেন্ট অফ ইনোভেশন। ওই কোর্সে আমাদের বিভিন্ন বড় কোম্পানিগুলো নিয়ে আলোচনা করা হতো। যেমন 3M কোম্পানি ছিল ওই সময় ওয়ান অফ দ্য মোস্ট ইনোভেটিভ, এখনো কিন্তু ভালো হ্যাঁ, অবস্থিত। অনেক বড় তো কোম্পানি। 3M কোম্পানি নিয়ে পড়ানোর সময় টিচাররা জানালেন যে ওদের যে সবচাইতে ব্রেক থ্রু প্রোডাক্ট ছিল, যেটা হচ্ছে যে পোস্ট ইট করা, স্টিকি নোটস, হ্যাঁ, স্টিকি নোট। এটা কিন্তু এসেছে ওদের একটা কাস্টমারের কাছ থেকে। তার মানে কি হাউ ভ্যালু দে গিভ। কিন্তু আমাদের কন্টেস্টে আমরা সেটা করি, আমরা দেখতেছি যে আচ্ছা আইডিয়া দিবে কে, যাকে আমি অনেক টাকা নিয়ে স্ট্র্যাটেজি হিসেবে আনছি, কিন্তু আসলে তার মাথা থেকে সবসময় তো আসবে না। না না না, ডেফিনেটলি তো এই যে আজকে আমার কেন আমার এই টিমের জুনিয়রদেরকে প্রাধান্য, কারণ এদের থেকেই তো বড় বড় আইডিয়া চলে আসতে পারে। ও যখন কোম্পানিতে অ্যালাইনড হবে, ট্রাস্টটা বিল্ডিং হবে, ও তো হয়ে যাবে ইনভিনসিবল। ও তখন কোম্পানির জন্যই তো কাজ করবে। রাইট। আজকে তো এক একটা অ্যাপ আমি মাঝে মাঝে মজা করে বলি যে এই যে জাকারবার্গের যে ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্টেক, যে হোয়াটসঅ্যাপের যে ফাউন্ডারকে উনি নেন নাই চাকরিতে, পরে তার কাছ থেকে $16 বিলিয়ন কিনতে হয়েছে। না, চাকরিতে নিলেও হয়তো হোয়াটসঅ্যাপ হইতো না, হয়তো না, বাট বড় কর্পোরেশনের ভিতরে ইনোভেশন আনা খুব কঠিন। সোহাগ আমেরিকাতে তো বড় বড় কোম্পানিগুলো টিকেই আছে কিন্তু এই মানুষদের কন্ট্রিবিউশনের জন্য। হ্যাঁ, যেমন তা তো বটেই, সব আমার একটা সময়। ফ্রেন্ড চাকরি করে আইবিএম এ, ও আমাকে বলল যে দোস্ত আমরা প্রচুর প্যাটেন্ট আমার করা, কিন্তু রুল হচ্ছে যে আমার নামে কিছু যাবে না। তো আলটিমেটলি কি হচ্ছে, কোম্পানি এমপ্লয়িরা কিন্তু তাদের বেস্টটা দিচ্ছে, কিন্তু আমরা এখনো বাংলাদেশের কন্টেক্সটে ওটা বুঝতেই পারছি না যে একটা মানুষ কত ভ্যালু অ্যাড করতে পারে। এই জন্য তো আমাকে ইনভেস্ট করতে হবে। ওই যে আমি স্টোরিটা শুনবো, এটা তো আমার ইনভেস্টমেন্ট আসলে। কিন্তু লিডারকে কিন্তু ওই জায়গাটাতে ইম্পর্টেন্ট, এবং এই বইয়ের কিন্তু সবচেয়ে মূল্যবান একটা জায়গা কিন্তু এইটাই, যে লিডার হ্যাজ টু টেক দ্য ভেরি ইম্পর্টেন্ট রোল হেয়ার। এক্স্যাক্টলি। লিডার ভালো না হলে ওই সব কোনোগুলোই কাজ করবে না। জি ভাইয়া, এখন অ্যাবসেন্স অফ ট্রাস্ট যেটা 1 নাম্বার পয়েন্ট, আমার মনে হয় 1 পয়েন্ট আর বেশি সময় নিলে তো বাকিগুলো কভার করা যাবে না। সেকেন্ড পয়েন্ট আপনি একটু হালকা করে উল্লেখ করেছেন, ফিয়ার অফ কনফ্লিক্ট, যেটা বা তার উল্টা যেটা ফলস হারমোনি হয়, যে আমরা কনফ্লিক্টে যেতে চাই না। তো এখন কনফ্লিক্টে যেতে চাওয়া যেটা আপনি অলরেডি কিছুটা বলেছেন, বাট আমি আরেকটু প্রশ্ন করতে চাই। সেখানে তো হচ্ছে যে এইটুকু রিলেট করা যায় যে অ্যাবসেন্স অফ ট্রাস্ট, মানে ট্রাস্ট যদি না থাকে তাহলে আমি তো কনফ্লিক্টে জড়াইতে গেলে তো আরো নেগেটিভ ঘটনা ঘটবে। তার মানে তো অ্যাবসেন্স অফ ট্রাস্ট এই ইস্যু যদি সলভ না করি বা অ্যাটলিস্ট একটা গ্রহণযোগ্য মাত্রায় না যায়, তাহলে তো ফিয়ার অফ কনফ্লিক্টের এক্সারসাইজ বরং আরো আমাকে করতে মানে কনফ্লিক্টই হবে না, মানে মিটিং গুলো দেখে আমার মনে হয় যদি কনফ্লিক্ট করতে চাইও আমি, তাহলে তো সেটা খুব মানে তখন তাকে হয়তো বা ওই তাকে হয়তো এক ঘরে রাখা হবে, তাকে নিয়ে ট্রল করবে, যেটা আমি আমার কোম্পানির এক্সপেরিয়েন্সে দেখেছি। আমরা যখন মিটিং করছি 7 জন বস মিলে মূল বসের সাথে, আমি দেখছি যে আমাদের টিমে যে একটু ক্রিটিক্যালি থিঙ্কিং হায়ার, হু ইজ রিয়েলি ফাইন পারসন টু আস্ক দ্য রাইট কোয়েশ্চেন, টাফ কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন দেখছি বাকিরা তার বিরুদ্ধে চলে যাচ্ছে এবং তাকে কোম্পানি থেকে আউট করে দেওয়া হচ্ছে। হয়তো ও কিন্তু সত্যিকার অর্থে কন্ট্রিবিউট করতেছিল এবং এই জন্য সে ক্রিটিক্যালি একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, আচ্ছা ওয়াই ইউ আর টেলিং দ্যাট ইজ নট মেকিং এনি সেন্স। পরে কিন্তু তাকে নিয়ে ট্রল করা হচ্ছে। রাইট। সো আমি এটা খুব ভালো মতো আসলে এটাও আমি খুব ভালো ফিল করি। যেমন আমি যদি উদ্ভাসের সাথে কম্পেয়ার করি, আমি এখন রিসেন্টলি যে টিমগুলোর সাথে কাজ করি, এখানে আমরা খুব ক্লিয়ার ডিফারেন্স দেখি যে উদ্ভাসেরটা খুব অথেন্টিক, কারণ ওটা আমরা তখন থেকে তেমন কিছু জানতাম না, উই আর ভেরি অথেন্টিক। সো ওখানে যেটা হইতো, তখন তো অলরেডি আমি সোহাগ ভাই বা চেয়ারম্যান ওদের কোনো প্রোফাইল ছিল না, আমরা ভাই ভাই ভাই। ফলে ওখানে আমাদের টিম মেম্বাররা যেভাবে চ্যালেঞ্জ করে আজকের দিন পর্যন্ত, আমি লিটন হয়তো কিছু বলছি, তারা না মানবে না তো মানবে না, ফ্যান্টাস্টিক, এবং ডিবেট করতেই থাকি। ইভেন আমাদের হেড অফ ফাইন্যান্স এমন আছে, আমি লিটন ডিসিশন দিই, উনি বলছে না এটা করা যাবে না, সোহাগ ভাই বললো এটা হবে না। অসাধারণ। তারপরে এরকম অনেক এক্সাম্পল আছে। কিন্তু এখন আমি দেখছি যেটা মানে কারণ হইতেছে যে তখন তো অ্যাকচুয়ালি আমাদের সাথে তাদের যেটা গ্যাপ সেটা ছিল কম এবং অনেক বেশি টাইম তাদের সাথে মেশার সুযোগ ছিল। এখন যেটা হয় যে এটা পার্সোনালি আমার সমস্যা হয়তো, যে এখন আমি কোনো এক জায়গায় বসলে দেখা যায় যে লোকজন মনে করতেছে সোহাগ ভাই তো অনেক বছর ব্যবসা করছে, উনি তো সব জানেই, সো ওনাকে যে আমি চ্যালেঞ্জ করবো এই কনফিডেন্সটা অনেক সময় থাকে না। তো এটাও কিন্তু একটা বিষয় থাকে যে আমি এটাও আবার দেখছি, যারা যত কম্পিটেন্ট তারা চ্যালেঞ্জ করতে পারে তত বেশি পারে। ইয়েস। আর এখানে আমি চ্যালেঞ্জের অনেক সুযোগ দিলেও ও চ্যালেঞ্জ করে না, বিকজ ও নিজেই তো হয়তো ওইরকম কনফিডেন্স নাই যে এটা আমি আসলে ট্রুলি চ্যালেঞ্জ করতে পারি কিনা, অথবা করলো আমি একটা যুক্তি দিলাম সে হয়তো ব্যাক অফ করলো। কিন্তু ধরেন উদ্ভাসে যদি আমরা দেখি, আমি বললাম, লিটন বললো, বাট যে আমাদের দুজনের বিরুদ্ধে বলতেছে সে বলতেই আছে। এটা আমি একটু কানেক্ট করবো সোহাগ, আমার ক্লাসরুম এক্সপেরিয়েন্স সাথে কানেক্ট করি। ইন্টারেস্টিং আমি বলি, আমরা যখন ক্লাসে অনেক কিছু পড়াই, তো আমি আমার ফার্স্ট ক্লাস একটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে যে ইউ ক্যান অলওয়েজ চ্যালেঞ্জ মি, এবং আমি বলি যে যত বেশি কোশ্চেন করবে তত ভালো। আর আমি বলি যে আমার ক্যারিয়ারে আমি স্টুডেন্টের কাছ থেকে বেশি শিখছি, যা শিখাইছি তার থেকে বেশি শিখছি। এন্ড সত্যিকার অর্থে, কারণ
আমি মনে করি যে একটা টিচার বা যে কোনো কারো যদি ওপেন টু লার্নিং থাকে তার হুম। জীবনটা কিন্তু অনেক আনন্দময় হয়, জি জি এবং তারা কিন্তু কোনো চ্যালেঞ্জকে সে ওয়েলকাম করে। তো আমার ক্লাসরুমে আমি দেখেছি অনেক সময় আমি একটা কথা বলে গেছি, আমি 20 বছর ধরে এটা সত্য জানি, হুম, বাট সামবডি যে খুব একটা ডিসএনগেজ বা হঠাৎ করে কোশ্চেন জিজ্ঞেস করছে কারণ ওর কাছে এটা উইয়ার্ড লাগছে, তো আমি খুব উইয়ার্ড, আমার কাছে অন্য নর্মাল টিচার হলে আমার কাছে এটা আপত্তিজনক মনে হতো, আমি হয়তো হুম। বকাঝকা করতাম, হুম, বাট আমি এদেরকে আমার ক্লাসে সবচেয়ে বেশি সাহস দিই। হুম, হুম, অন্যদেরকে বলি প্লিজ ট্রল করবে না, হুম, বিকজ চাইনিজ একটা প্রভাব আছে না যে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি তার মানে হচ্ছে কি আমি 1 সেকেন্ডের জন্য স্টুপিড হইলাম, হুম। কিন্তু আমি যদি কোশ্চেনটা জিজ্ঞেস না করি সারা জীবন জীবনে stupid stupid থাকবো। থেকে যাবো। So, আমরা এই সাইকোলজিক্যাল সেফটিটা দিতে হবে, হুম, হুম, এবং এটা কিন্তু লিনচেনি খুব Right. সুন্দর করে বলেছেন। right. এই সাইকোলজিক্যাল সেফটিটা আমাদের পরিবারে মিসিং, হুম, ক্লাসরুমে মিসিং, হুম, কোম্পানিতে তো অবভিয়াসলি মিসিং হবে, হুম, বিকজ আমরা প্রত্যেককেই শিখে আসছি কি ইয়েস 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 এইভাবে চলে আসছি। বস ইজ অলওয়েজ বস অলওয়েজ রাইট, এবং যে কোশ্চেন ক্রিটিক্যাল করবে সে মনে হয় খুব সম্ভবত আমাকে আমার 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 আমাকে বেশ- আমাকে প্রোটেস্ট করতেছে বা হয়তো বা আমাকে চ্যালেঞ্জ করছে, হুম, থ্রেটেন্ড ফিল করে। হুম, এটার সাথে আমি কানেক্ট করেছি কম্পিটেন্সি। হুম। আজকে লিডারের এই জন্য কিন্তু অনেক বেশি কম্পিটেন্ট হতে হবে। আরেকটা কথা, সত্যি কথা বলি, হুম, আমাকে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আমি 2016 সাল থেকে মেনলি কাজ করি, হ্যাঁ, তো আমার কাছে এখন খুব হাস্যকর লাগে। হুম, 2020 সালের দিকে আমি আনফরচুনেটলি নিজেকে বলতাম হচ্ছে অথরিটি অফ ইমোশনাল ইন্টেলিজেন্স ইন বাংলাদেশ। আই ফিল অ্যাশেমড অফ দ্যাট। অথরিটি মানে আমরা বলে ইচ্ছে যে, আমি এটা মডেলটা শিখেছি কার কাছ থেকে আমি ভুলে গেছি, বলে হচ্ছে একজন হচ্ছে জেনারেলিস্ট, এরপরে স্পেশালিস্ট, এরপরে হচ্ছে তোমার এক্সপার্ট, ফোর্থ হচ্ছে অথরিটি। authority. এখন আমি নিজেকে বলি লার্নার অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। ওয়াই? বিকজ আমি গত 7-8 বছরে এত পড়ালেখা করছি, এখন আমি বুঝতেছি হাউ শ্যালো আই ওয়াজ। ওই যে কুয়ার ব্যাঙের যে কথাটা বলে, হ্যাঁ, তা আমি এখন আমার লাইফে আমার এই ব্যানারগুলো আমি এখন পাইলে খুঁজে খুঁজে ডিলিট করা দরকার, যে আমারও সিমিলার এই এক্সপেরিয়েন্স জন্য আছে। আমাকে যদি কেউ এক্সপার্ট বলে হুম, আমি খুব লজ্জা পাই। আচ্ছা, আমার কাছে মনে হয় যে আই এম এ লার্নার অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। আমার সিমিলার ফিলিংস আছে। সেটা হচ্ছে যে যখন আমি ইন্টার পাস করলাম, তা আমার ফিজিক্স খুব পছন্দের সাবজেক্ট ছিল। তো 9-10 ফিজিক্স যা পড়েছি, মোস্ট অফ দ্য টপিক বুঝে পড়ার চেষ্টা করছি, ইন্টারেও তাই। ফলে মনে হয়েছে যে আমি তো ফিজিক্স খুব ভালো বুঝি, ভালো, এবং হ্যাঁ। মানে আমার এটা একটা ধারণা ছিল। এরপর যখন রেজনিগেন হ্যালিডে, যে রাইটার আছে ফিজিক্সের খুব বস, এই বই যখন পড়লাম, তখন জীবনে প্রথমবার ফিল ধাক্কা। করলাম যে মানে যে কুয়ার মধ্যে থেকে মানুষকে নিয়ে, মানে কুয়ার মধ্যে যে থাকে তার কাছে তো দুনিয়ার সাইজ এইটুকু, তো আমার তো ফিজিক্সের যতটুকু কুয়ার আমার সাইজ ছিল, আমি তো ভাই আমি তো এইটুকুর রাজত্ব করি, সেম ফিলিং। দেন আসলে মানুষ যখন আসলে অনেক বেশি লার্ন করে, তখন কিন্তু ট্রুলি সে ফিল করে যে নিউটন যে বলছে আমি কি নাম বলে যে সমুদ্রের বালিকণা, এটা এটা আমি বলি তার রিয়ালাইজেশন, এটা বিনয় তা না। আমি যদি মজা করি বলে, আমি মনে হয় 50,000 কিলোমিটার দূরে, মানে হয়তোবা সমুদ্রটা জানি কোথায়, কিন্তু সি এর আশেপাশেও মনে হয় না। হ্যাঁ, যেমন আমি নিজেকে লিডারশিপে কত মার্কস দিই আমার টিমের সামনে বা বিভিন্ন জায়গায়, এটা আমি বলি। আমি আমার নিজের লিডারশিপকে হাইয়েস্ট দিলে 4 দিই 10-এ। আচ্ছা যে আচ্ছা। আমার এখন যে অবস্থা আমি 4 পাইতে পারি, আর আমি যদি একটু বাড়ায় টাড়ায় দিই তাহলে হয়তো 5 দিতে পারি। এবং অনেকে ভাবতে পারে যে ভাই আপনি তো এতগুলো কোম্পানি করছেন, এই তো মাত্র 5 দিবেন। আমি বলি ভাই নাই দেশে বিচা কলাই সন্দেশ। না, চমৎকার। তো লিডারশিপের কিন্তু এটা একটা বড় কারণ এটা কম্পোনেন্ট এই যে আসতে হবে। ফিলিং, কারণ আমি তো জানি, কারণ আমি যতক্ষণ জানবো না ততক্ষণ তো মনে করবো ওকে আমি তো সব ঠিকই করতেছি। বাট অ্যাটলিস্ট যখন আমি জানি যে আমার আরো কত কিছু করার আছে। এইটা তোমার সোহাগ, আমি তোমার যেহেতু রকমারি একটা খুব মানে মানুষজন শুনে আগ্রহ করে, ক্রেডিবিলিটি এত হাই, তো আমার কাছে মনে হয় যে এই কথাটা আমি দর্শকের সামনে বলি আর কি। আকবর আলী খান স্যার আমার কলিগ ছিলেন সিনিয়র কলেজ ব্র্যাকে। আচ্ছা, তো ওনার একটা কথা, ওনার অনেকগুলো কথা আমার লাইফটাকে রিশেপ করেছে। তো আমাদের একটা MBA এর প্রোগ্রামে তখন কোঅর্ডিনেটর ছিলাম, স্যারকে আমি চিফ গেস্ট হিসেবে নিয়ে আসলাম। তো স্যার একটা কথা বলছিল ওই স্টুডেন্টদের উদ্দেশ্যে, বলছে শোনেন, আমি যখন ব্যাচেলর করি তখন আমার কাছে মনে হয়েছে পৃথিবীর সব জ্ঞান আমি জানি, মাস্টার্স করতে যাই আমি বুঝলাম যে অনেক কিছু আমি জানি না, বলছে পিএইচডি করতে যাওয়ার পরে আমি বুঝলাম যে আমি কিছুই জানি না। তো ইউ সি দ্যাট। এক্স্যাক্টলি। তো এইটা আমার কাছে খুব মজা লেগেছে। তো বাট বাংলাদেশে আমি দেখলাম লিডারের মধ্যে অপোজিট হচ্ছে, ওর যখন র্যাঙ্ক বাড়ছে ওর মধ্যে ওই প্রাইডটা বা ইগোটা এত বাড়তেছে যার ফলে ওর সাইকোলজিক্যাল সেফটি দিচ্ছে না। তো এটা একটা বিগ ক্রাইসিস। ওই যে লার্ন না করার কারণে সে তো আর ওই হ্যাঁ হ্যাঁ এটা জানতেছে না, ও কিন্তু ওর জায়গাটা প্রোটেক্ট করতে চায়, রাইট। মূল সমস্যা হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ, এবং ও মানতেই পারতেছে। যেমন আমি বুয়েটার একটা এক্সাম্পল দিই, আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা তো কম্পিউটার সায়েন্সে প্রথম দিকে পড়েছি, তখন কিন্তু আমাদের সব টিচাররা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নতুনগুলো তত ভালো ছিল না। তো আমার মনে আছে জাভা যে স্যারটা নিয়েছিলেন ওই স্যারটা প্রচণ্ড দুর্বল। তা আমাদের ক্লাসমেট কয়েকজন তার থেকে বেশি জানে, বাট হি হ্যাড দ্য কারেজ টু অ্যাডমিট ইট। আচ্ছা, বলছে সাজ্জাদ তুমি তো আমার থেকে বেশি জানো। তো আমার কিন্তু কানে আমি ওই স্যারের কথা ফিল করি যে হি ওয়াজ লাইক এ স্পিরিচুয়াল গাই টু মি, বিকজ এই সাহসটা কয়জন থাকবে।
তাতে কিন্তু এটা খুব হয়ে যায়, সহজ হয়ে যায়। না? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু অথচ আমি যদি মিথ্যাচার করি যে ও এটা জানে বেশি, এটারে আমার দমাইতে হবে, তখন কি হবে? এই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা কিন্তু এক্স্যাক্টলি হতেই থাকবে। আর একটা থিওরি আমি বানিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমি আমার অভিজ্ঞতা দেখেছি, আমরা যখনই কোনো আমাদের টিমে ট্যালেন্টেড জুনিয়র পাই, মোস্টলি আমরা ওইটারে ট্রল করে ওইটারে বের করে দেওয়ার চেষ্টা করি, অথবা তাকে ছোট দেখানোর চেষ্টা করি। আমার কাছে এই জন্য আমরা লেখা লিখছিলাম যে তোমার টিমে যদি কখনো তুমি জুনিয়র পর তোমার থেকে ট্যালেন্টেড, প্লিজ নার্চার হিম, বিকজ বা হার বা এই ট্যালেন্টটা আটকায় রাখতে পারবা না, আজ হোক কাল হোক ও কিন্তু ওর জায়গা নিয়ে উঠে যাবে, তখন ও তো বিখ্যাত হবে, কিন্তু তুমি যদি তাকে সহায়ক হইতা, ওর কারণে তুমি বিখ্যাত হয়ে যাবা। কিন্তু আমরা উল্টা কাজ করি, হ্যাঁ, ওই যে ল্যাক অফ কনফিডেন্স। সো এই জন্য কিন্তু এই মডেলটা সবচেয়ে ভালো লেগেছে, ইট ইজ অল অ্যাবাউট লিডারশিপ। রাইট, যে লিডার যদি কম্পিটেন্ট এনাফ হয়, ও জানে আমি অনেক কিছু জানি না আসলে, এবং এই জন্য কিন্তু ওই মিটিং এর সময় যে ক্রিটিক্যালি তাকে চ্যালেঞ্জ করবে সেটাকে সে এমব্রেস করবে, খালি গ্রুপ থিঙ্ক হবে না, ভুল ডিসিশন হবে না। তো আমি যে ফিয়ার অফ কনফ্লিক্টে একটা কোয়েশ্চেন এর আগে শুনেছি, বা অনেকজন এটা মনে করে যে ইটস এ ভ্যালিড কোয়েশ্চেন, যে লিডাররা অনেক সময় বলে যে ঠিক আছে তোমরা আমাকে চ্যালেঞ্জ করো, তোমরা ভয় ছাড়া কথা বলো, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে না, যখন আসলে বলা হয় তখন হয়তো সে আসলে নেয় না, অ্যান্ড দেন তখন সামনে হয়তো কিছু বলে না, বাট তাকে যে সিক্রেটলি পানিশ করে। এই ধরনের কি জিনিসপত্র আপনি এগ্রি করেন? আচ্ছা, না, এটা আমার ইমোশনাল ইন্টেলিজেন্স হ্যাজ টট মি সামথিং ডিফারেন্ট। সেটা হচ্ছে একটা নেতা আজকে ভালনারেবল হয়ে বলেই দিতে পারে, তাই বলে কি আমি সবার সামনে সবকিছু বলবো? ওই লিমিট, আমাকে তো ওই বাউন্ডারিটাও রাখতে হবে। যেমন আমার নেতা সম্পর্কে বলা বলতেছি না, ধরেন হচ্ছে কোনো আইডিয়ার কথা হইতে পারে, হতে পারে, সেক্ষেত্রে আমি মনে করি কিভাবে বলছি ওখানে যাতে আমার মধ্যে অ্যারোগেন্সটা না আসে, মানে অনেক সময় অ্যাপ্রোচ তো এটা কিন্তু দুই সাইডেই কাজ করবে। তবে হ্যাঁ, লিডারশিপের দুর্বলতার কারণে বেশি সমস্যাটা হয়, তবে দুই পক্ষেই আছে। আমি আমার অভিজ্ঞতা থেকে কোম্পানিতে কিন্তু আমি এটা ট্রেনিং করাই, যেমন ফিডব্যাক মডেল, ফিডব্যাক, বা আমি যে আরেকজনকে বলছি যে আই এম ফিলিং ব্যাড আন্ডার ইউর লিডারশিপ, এইটাও না বলার ইস্যুটা ইম্পর্টেন্ট। সেদিন আমি কয়দিন আগে 7 দিন আগে একটা ট্রেনিং করলাম, ওখানে যায় যখন আমি এটা নিয়ে কাজ করলাম, ওরা স্বীকার করেছে যে ইয়েস স্যার, ইউ আর রাইট, মাই বস মে বি নট রং, আমার বলাটার ওয়েটা ছিল খারাপ। হ্যাঁ, মানে এটা মারাত্মক একটা জিনিস। আমরা মাঝখানে এলএলপি যে কোর্স করেছি, ওখানে একটা নাইস জিনিস তারা দেখাইলো, যে একটা হলো যে লিডার কিছু একটা বলছে, বা আমার কোনো একটা কলিগ কিছু বলছে, আমি বললাম ভাই আপনার এই কথা তো ঠিক না, এন্ড আমি ডাইরেক্ট যদি এভাবে বলি তাহলে ডেফিনেটলি কনফ্লিক্ট হইতে পারে, ঠিক আছে, বাট ট্রাস্ট যদি খুব হাই হয় স্টিল হয়তো মাইন্ড করবে না, যেটা ভাই আমরা ভাই জানি, সমস্যা নেই, বাট সবসময় তো ট্রাস্ট ওই লেভেলে থাকে না। তাহলে এখন যেমন ধরেন একটা অ্যাপ্রোচ হচ্ছে যে ঠিক আছে আপনার কথা তো ডেফিনেটলি একটা যুক্তি আছে, বাট আমি কি আরেকটা ডাইমেনশন একটু এই যে এটা আমরা কিন্তু এসবিআই মডেলও বলছি, যে সিচুয়েশন বলো যে স্যার আপনি যে কথাটা বলেছেন আমার কাছে মনে হচ্ছে যে এটা ঠিক হবে না, আমি মনে করি স্যার এইটা না। আমরা যেমন ধরুন এটাকে আরো সেটল করে, সেটা হচ্ছে যে আমি ঠিক হবে না বলবো, এটা সার্টেন কনটেক্সটে ওয়ার্ক করতে পারে, বাট হোয়াট ইফ আমরা একটা অল্টারনেটিভ আরেকটা ডাইমেনশনতে দেখলে কিন্তু এটা আবার চ্যালেঞ্জ ক্রিয়েট করতে পারে। এটা যেমন, বাট ওখানে ইন্টারেস্টিং একটা জিনিস শিখছি, সেটা হলো আমরা অনেক ক্ষেত্রে এই যে নাইস সাজি প্রথমে, যে আপনি যা বলছেন সব ঠিক আছে, কিন্তুর পরে বলে কিন্তু বলছো তার মানে তুমি একেবারে, ওই জন্য আমরা শিখে ওঠে এন্ড বলতে হবে, ওইটা কিন্তু একটা মডেল। হ্যাঁ, এটা আমরা শিখাচ্ছি যে এন্ড কিন্তু বলা যাবে না, এন্ড বল, মানে যদিও সে যা বলছে আমি কিন্তু মানে তার অপোজিটটা বলবো, কিন্তু মানে হচ্ছে পুরোটাই আমি শেষ করে দিলাম, কিন্তু মাঝখানে হচ্ছে কিন্তু না বলে আমি বলবো এবং, যদিও অ্যাবসলিউটলি উল্টা বলছি, তাহলে সাইকোলজিক্যালি সে ফিল করবে না সে আমাকে। তবে নাইস সিনড্রোম থেকে বেরোতে হবে। আসলে একটা কোম্পানিকে যদি আমরা সত্যিকার অর্থে ভালো লাগে, এত হিসাব করে না এত নাইস সিনড্রোমে যাওয়া যাবে না, কিন্তু ওই যে সাইকোলজিক্যাল সেফটি, কারণ আমার বস হিসেবে মনে করতে হবে যে না, ও একটা কথা বলেই ফেলতে পারে, কিন্তু আমাকে ফিল্টার আউট করতে হবে, দ্য ওয়ে আই লিসেন, দ্য ওয়ে হি সেজ, এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। আমি মনে করি দুই পক্ষকে এখানে একটু আগায় আসতে হবে। এখানে খুব ভালো যে পয়েন্টটা বলছেন, যে আমরা অনেক সময় দেখা যায় বসকেই শুধু দোষারোপ করতেছি যে আমাদের টিম ফাংশনিং না বিকজ বস ইজ রং, বাট এখানে যে আমারও কন্ট্রিবিউট করার জায়গা আছে, আর আমি আমারও কন্ট্রিবিউট করার জায়গাটাকে আমি অন্য জায়গা থেকে দেখি। 360 ডিগ্রি লিডারশিপ যে বইটা জন সি ম্যাক্সওয়েলের, ওখান থেকে আমরা মেইন টেকটা হচ্ছে যে এভরিওয়ান ইজ লিডারশিপ ইজ নাথিং টু ডু উইথ দ্য অথরিটি, পজিশন না। সো আমি যদি জুনিয়রও হই, সো আই ক্যান হ্যাভ দ্যাট মাচ ইনফ্লুয়েন্স, যেটা দিয়ে আমি আমার বসকে ইনফ্লুয়েন্স করতেই পারি। বস টিমের কিছুই সে শিখতে রাজি না, অ্যাটলিস্ট বসকে তো আমি বইটা গিফট করতে পারি, এখান থেকে নাইস কিছু লেসন আমি শেয়ার করতে পারি, বসকে আমি এক্সাইট করতে পারি, যাতে বস এটার মধ্যে দিয়ে যায় এবং সেম জিনিস আমাদের উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করে। একটা সত্যি কথা সোহাগ বলি, সেটা হচ্ছে যে রিসেন্টলি আমি একটা কোম্পানিতে লিডারশিপ ট্রেনিং করাতে যাওয়ার আগে আই থট অ্যাবাউট ইট ডিপলি। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা, আমরা যে বাংলাদেশে লিডারশিপ ট্রেনিং করে সবাইকে লিডার করতে চাই, ইট ইজ এ ফ্লড অ্যাপ্রোচ। সবাই তো লিডার হওয়ার দরকার নাই, উই নিড এক্সপার্টিস, স্পেশালি যারা হয় তারা তো লিডার হয় না,
লিডার মানে তো সে টিম লিড করবে। হ্যাঁ, রাইট। আমার কি সবাইকেই কি লিডার হতে হবে? আমি মনে করি না। মাইকেল অ্যাঞ্জেলো, এটা এক্সাম্পলটা আমি রিসেন্টলি অ্যাড করেছি, হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো একটা কথা বলেছিল, ওনাকে যখন বলেছে যে তুমি অ্যাডাম এত সুন্দর কেমনে বানাইলা, ও বলছে আমি বানাইনি, ওটা ছিল, আমার কাজ ছিল ওর পাশের অপ্রয়োজনীয় পাথরগুলোকে সরাই দেওয়া। তো আমি মনে করি লিডারশিপে আমরা এটাই দেখাতে চাই যে হু হ্যাজ দ্য লিডারশিপ পটেনশিয়াল অ্যান্ড হু ওয়ান্ট টু অ্যাপ্লাই ইট। সবাই কিন্তু লিডার হবে না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখতে হবে। তো এটা মাথায় রাখলে আমার অ্যাওয়ারনেস, কিন্তু লিডারশিপ বিহেভিয়ার সবার মধ্যে আসা উচিত। ইটস অল অ্যাবাউট ইনফ্লুয়েন্সিং আদার্স। এই জন্য আমি ট্রাস্ট ব্যাংকে সেদিন আমি ট্রেনিং এ পরশুদিন করলাম, ওখানে আমি প্রথম স্লাইডটা আমার অবজেক্টিভই ছিল যে লিডারশিপ নট ইকুয়াল টু পজিশন। এটা যেন কেউ না ভাবে। লিডারশিপ মানে হচ্ছে আমি জীবনে টিম লিড করিনি, তাও তো আমি লিডার। At least I'm leading my life. And leadership is not about position, it's about behavior. How I am showing up to others. হ্যাঁ, উনি ওটাকে ইনফ্লুয়েন্স শব্দটা দিয়ে বলেছেন। Leadership অল অ্যাবাউট ইনফ্লুয়েন্সিং। কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের কিন্তু সোশ্যাল স্কিল যেটা পিলার, ওখানে কিন্তু একই কথা বলা হচ্ছে ইউ ক্যান নট ম্যানেজ পিপল, ইউ ক্যান ইনফ্লুয়েন্স পিপল। রাইট। আমরা ম্যানেজ করতে চাই, আমি আমাকে ম্যানেজ করতে পারি, অন্যকে না। আমি অন্যকে ইনফ্লুয়েন্স করতে পারি, কিন্তু আমাদের বাংলাদেশে ম্যানেজার পদটাকে চেঞ্জ করে আমরা ইনফ্লুয়েন্সার নাম দিয়ে দিই যদি। আমার মনে হয় এটা ইনফ্লুয়েন্সার বলতে তো বোঝায় তারা সোশ্যাল মিডিয়াতে টিকটক করে। অবশ্য কোম্পানিতে আরেকটা ওয়ার্ড ওরা ইউজ করতেছে ইনফ্লুয়েন্সার জায়গায়, ওরা আজকে বড় কোম্পানিগুলোর নাম দিয়েছে KOL, কি অপিনিয়ন লিডার্স। আচ্ছা, নতুন একটা ওয়ার্ড ওরা, কি অপিনিয়ন লিডার, কি অপিনিয়ন লিডার্স। এই ছোট ইনফ্লুয়েন্সার যারা, তাদেরকে নাম দিচ্ছে KOL, ওকে, কি অপিনিয়ন লিডার্স। আচ্ছা, তো এটা একটা নতুন কথা। যেমন দেখেছো মনে হয় যে ইউনিলিভার এখন চিন্তা করছে 3 লাখ ইনফ্লুয়েন্সার দিয়ে তারা অ্যাড করবে। আচ্ছা, মানে হ্যাঁ, বুঝতে পারছি, দেখি না এখনো, এটা মজা করে আমি বলছি, ওদেরকে আমি নাম দিয়েছি যে নাগেট সেলিব্রিটি। আচ্ছা ভাই, তাহলে আমরা 3 নম্বর পয়েন্টে যদি যাই। 3 নম্বরটা পয়েন্টটা, হ্যাঁ, ফিয়ার অফ কনফ্লিক্ট আমরা মোটামুটি তো একটু বুঝলাম, যদিও বই না পড়লে তো আসলে পুরোপুরি বোঝা যাবে না। ল্যাক অফ কমিটমেন্ট, যেটা 3 নম্বর ডিসফাংশন হিসেবে ওখানে আলাপ করা হয়েছে। সো ল্যাক অফ কমিটমেন্ট নিয়ে আপনি এই কমিটমেন্ট নিয়ে আমরা সারা বাংলাদেশে পরিবার থেকে শুরু করে স্কুল, কলেজ, কোম্পানি, সব জায়গায় একই ইস্যু, কমিটমেন্টের অভাব। আমরা কমিটমেন্ট দিচ্ছে না। এখন সমস্যা ইভেন আমাদের বিসিবি ক্রিকেট বোর্ডও মনে হয় এই অনুষ্ঠানটা দেখা উচিত, যে আমাদের ক্রিকেটারদের মধ্যে কিন্তু আমরা কি বলি, সবাই কিন্তু বলে কি, কোচ এসে বলে কি, বা বিসিবির পরিচালক বলে কমিটমেন্টের অভাব। আর কমিটমেন্টের অভাবটা কি আসলে? সেটা হচ্ছে যে আমি ভিতর থেকে রাজি হয়েছে কিনা এই কাজটা করার জন্য। কিন্তু সমস্যা হয়েছে কি, আমরা যখন মিটিং এ চুপচাপ থাকবো তখন কি হচ্ছে, ও কিন্তু ডিসিশন নেওয়া হয়েছে, কিন্তু ও বলতেছে যে আমার তো কোনো, আমার আইডিয়া কেউ নেয়নি, আমাকে কেউ জিজ্ঞেস করেনি, তাহলে আমি তো এটা বাই ইন করছি না। তা আমার মধ্যে কমিটমেন্টটা তো আসবে না। আসলে কমিটমেন্টটা তো আসবে হচ্ছে কি, ভিতর থেকে মনে করবে এই কাজটা তার জন্যই করাটা, তার জন্যই করাটা বেটার। এবং এইটা কিন্তু আমি এখন আমার ফ্যামিলিতে অ্যাপ্লাই করার চেষ্টা করছি কমিটমেন্টটা। সেটা হচ্ছে কি, যে আমার বাচ্চা, যেমন আজকে আমি বলি, আমার বড় বাচ্চা আজকে সে খুব ভালো পরীক্ষা দিয়ে আসছে কোয়ার্টারলি, এবং সে খুশি যে আজকের পরীক্ষাটা খুব ভালো হয়েছে। আমি বলছি কেমন লাগতেছে? আমার খুব ভালো। আমি যে তোমাকে যে আমরা পড়ালেখা করতে বলি কেন জানো? বলছে কেন বাবা? বলছে এই ফিলিংটার জন্য। ইটস নাথিং অ্যাবাউট আস, ইটস অল অ্যাবাউট ইউ। তো ও কমিটেড। মানে এখন সমস্যাটা হয়েছে কি, আমরা ওই জায়গা ফোর্স করে চাপাই দিই যে তোমার দায়িত্ব এটা করবা, কেন করছো না? এখন ও বলতেছে যে আমি তো এটা স্বীকারই করিনি যে আমি করতে চাই। কখন আমার কনসেনসাস নেওয়া হয়েছে? তো ল্যাক অফ কমিটমেন্টটা ঠিক ওই জায়গাটা থেকে চলে আসতেছে। কারণ মিটিং এ সবাইকে আসলে বলার সুযোগ দিতে হবে। আর সাইমন সিনিকের এটা আমার খুব ভালো লেগেছে যে লিডার্স ইট লাস্ট, এই কথাটা, ওনার এই কথাটা আমি ফলো করার চেষ্টা করি। আমি আগে না, আনফরচুনেটলি যখন সিনিয়র হিসেবে কোনো কাজে যাইতাম, প্রথমে আমি কথা বলতাম, এখন আমি সম্বোধন করি, সবার কথা শুনি, লাস্টে আমি না, এটা আমি জানি, কিন্তু আমি সবসময় মানতে পারি না, চেষ্টা করি। বাট এটা আসলে আমার কাছে আইডিয়া পিপল খুব পাওয়ারফুল লাগছে আমার। এক্স্যাক্টলি, খুব দারুণ। ট্রাইবাল লিডারশিপের আইডিয়াও সেম, যে লিডার সবার লাস্টে কথা বলবে। এটা খুবই দরকার। এবং যে রিসেন্টলি আমাদের এক টিম মেম্বার, ও যে হাউ গুগল ওয়ার্কস, ওই বইটা বোধহয় পড়ছে, এরিক শ্মিটের যে বইটা। জি, ওই বইটাতে ওই যে আমি ওকে বললাম যে তুমি আমাকে বলো 3টা লেসন বলো, ওখান থেকে কি শিখছো। ওখান থেকে ও এটা শেয়ার করতেছিল। ওখানে একটা লেসন আছে যে একটা মিটিং এর ভিতরে সবচেয়ে হাইয়েস্ট পেইড যে, সে অপিনিয়ন দিবে না, সে দিবে সবার লাস্টে। কারণ সে অপিনিয়ন দেওয়া মানে বাদ বাকিদেরকে কাইন্ড অফ অনেক ক্ষেত্রে অফ করে দেওয়া। কারণ উনি বলে ফেলছে, সো উনি আমাদের অনেক ভালো বোঝে, না আমি কি বলবো না বলবো। সো এটা একটা হয়। দারুণ না। আর একটা সাইমন সিনিকের একটা লেকচার আমি শুনে খুবই আপ্লুত হয়েছি। সেটা হচ্ছে যে একটা গ্রেট কোম্পানি, ওই কোম্পানিতে প্রথম 1 বছর যাদেরকে রিক্রুট করা হয়, প্রথম 1 বছর সে কথাই বলতে পারবে না। উনি বলতেছে কেন? বলছে যে কারণটা হচ্ছে কি, এদেরকে কথা বলতে দিলে ও বলার চেষ্টা করবে যে ওয়াই আই এম দ্য রাইট পিক ফর দিস কোম্পানি। বলছে তুমি যে রাইট পিক এটা তো আমরা জানি, তো এই কথা তোমার বলা দরকার নেই, তুমি কাজ করো, কাজই করতে থাকো, অবজার্ভ করতে থাকো।
আসলে সমস্যাটা কিন্তু এই জায়গাটাই হচ্ছে, আমরা বলতে চাই বেশি। আর আরেকটা ট্রেনিং আমি ইদানিং করাচ্ছি, সেটা হচ্ছে যে লিসেনিং স্কিল ডেভেলপ করা। আমরা যে কথা বেশি বলি বা আগেই বলে ফেলি, এটা কিন্তু বলতে চাই বলে না, আমাদের লিসেনিং ক্যাপাসিটিটা একটু কম ডেভেলপ হয়েছে আমার কাছে মনে হয়েছে। এটাকে আমি নাম দিয়েছি লিসেনিং ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার। এবং আমার একটা বিশাল রোগ ছিল, আমি আগে ফোনে কথা ঠিকমতো শুনতে পারতাম না। আমি যখন ফ্রান্সে পড়ছি, ফ্রান্সের ওই যে ইউরোপিয়ান বিজনেস স্কুলে, ওদের এডুকেশনটা অনেক চমৎকার সহজ। সেটা হচ্ছে কি, আমি যখন বুয়েট থেকে পাশ করে এআইটিতে পড়তে যাই, আমি বলেই ফেলি অগাস্ট মাসে আমি গিয়েছিলাম। তো 1 মাস ক্লাস হওয়ার পরে রাতের বেলা 9:30টার দিকে আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি চিন্তা করলাম যে এখানকার প্রফেসররা এতটা ভালো, এত এমপ্যাথি এবং এতটা মানুষকে কানেক্ট করে। তো আমি চিন্তা করলাম যে বুয়েটের মতো একটা জায়গায় সব বাংলাদেশের থেকে সবচেয়ে বেস্ট স্টুডেন্ট পাচ্ছে, এরা যদি এরকম একটা টিচিং পাইতো তাহলে কি না হইতো। কারণ এআইটিতে কিন্তু খুব ভালো স্টুডেন্ট পড়তে যায় না, এআইটি কিন্তু ওই রকমের সুনাম অতও না, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তো আমেরিকায় চলে যাচ্ছে। তো আমি তখন ফিল করছি। তবে আমি এআইটির পড়ালেখা দেখে আপ্লুত হওয়ার পরে ফ্রান্সে যাওয়ার পরে ডাবল আপ্লুত হয়েছি। বলছে এরা তো আরো বেটার। কারণ কি, আমি আমার বিজনেস স্কুলে যে কটা প্রফেসরকে পেয়েছি, প্রত্যেকের অ্যাটলিস্ট 10 ইয়ার্স কর্পোরেট এক্সপিরিয়েন্স, একজন 10 ইয়ার্স একাডেমিক এক্সপিরিয়েন্স। অ্যান্ড দেন আই রিয়েলাইজ যে হাউ দে শেপ দ্য পিপল। এবং আমি সত্যি কথা এতগুলো কথা বললাম একটা কারণ, সেটা হচ্ছে আমার একটা রোগ ওরা ভালো করে দিছিল। সেটা হচ্ছে যে আমার সাইকোলজি কোর্সে আমরা প্রত্যেকে যে স্টুডেন্ট ছিলাম 30 জন, আমরা প্রত্যেকে আমার নাম লিখেছি। এটা হয়তো তোমার কোম্পানিতে ট্রেনিং করাও কিনা আমি জানি না। আমি যেমন আরিফুজ্জামান নাম লিখেছি, আমার এই কাগজটা আমি মুভ করাইছি। আমার প্রত্যেকটা ক্লাসমেট এই পাশে লিখছে আমার সম্বন্ধে একটা পজিটিভ জিনিস, এই পাশে লিখছে এরিয়া অফ ইমপ্রুভমেন্ট। তো ঘুরে যখন কাগজটা আমার কাছে আসলো, আমি কিন্তু জানি না কে কি লিখেছে, বাট আই ক্যান সি অনলি দ্য পজিটিভ থিংস অ্যান্ড আই ক্যান সি দ্য রিড। এই পাশে দেখলাম সব ভালো ভালো, খুব মন ভালো হয়ে গেল। এই পাশে দেখি ভয়ঙ্কর কথা, 80 to 90% লিখেছে একটা জিনিস, যে লিসেনিং সমস্যা। হি ডাজন্ট লিসেন, হি অনলি টক, হি ইজ ওভার কনফিডেন্ট। আমি তখন ফর দ্য ফার্স্ট টাইম রিয়েলাইজ করছি যে মাই গড, গ্রেট ডিসফাংশন। এরপর থেকে আমি, আমারও তো এটা আগে অনেক বেশি ছিল, এখনো আছে, এখনো পুরোপুরি যায় নাই। বাট এই ক্ষেত্রে আমার ঠিক এই এক্সারসাইজ না, আমাদের সাথে খুব লম্বা সময় কাজ করছে, ও আমাকে অনেক ক্রেডিট করতো। এখন ও নিজের মতো কিছু একটা করে। ও আমাকে এটা নিয়ে খুব যে কথা বলিস বেশি, না সে মানে আমার ফ্রেন্ড না, মানে আমাদের টিম মেম্বার। ও স্যারকে বলছে যে ভাইয়া আপনি কথা বলেন। হ্যাঁ, মানে সে আমাকে অনেকভাবে এটা কারেক্ট করার চেষ্টা করছে, আই টক টু মাচ। মানুষের না, আমি পরে দেখছি আমি মানুষের কথাই বলতে দিই না। আজকে যেমন আপনাকে বেশি ডিস্টার্ব করতেছি, বাট আমি অ্যাকচুয়ালি ইন প্র্যাকটিক্যাল, এটা যেহেতু ইন প্র্যাকটিক্যাল এর চেয়ে একটু বেশি তোমার মন খারাপ না, তোমার মন খারাপ কিছু না। রিসেন্ট রিসার্চ তোমাদের পক্ষে কথা বলছে তো, আমার পক্ষেও আমি কথা বলি বেশি। আমার যেমন আমার ফ্যামিলি 17 বছরের ফ্যামিলি ক্যারিয়ার, মাঝে মাঝে দুঃখ লাগে যে রিসেন্টলি শুনলাম যে মেয়েদের নাকি ছেলেদের থেকে ডাবল কথা বলা লাগে। তা আমার বউ যখন কথা বলি 90% কথা আমি বলি। তা আমার বউরে আমি বলছে যে আমি খুব ভুল করছি লাইফে, বলছে যে তোমার তো কথা বলতে নেই, বলছে না না তোমার কথা তো আমার শুনতে ভালো লাগে। তো রিসার্চে এসেছে যে যারা এই যে কথা বেশি বলে বা কথা কাটায় ফেলে, ইটস কামিং বিকজ অফ দ্য ইন্টেলিজেন্স। তো তোমার যেটা হয়েছে, তোমার তো ইন্টেলিজেন্স অনেক হাই, এই কারণে তুমি বলতে চাও আসলে না, মানে যাই হোক সেটা মানে ভালো খুব বেশি না, বাট আমি দেখছি যে আমার পরের স্টাইলটাই বেশি ভালো কাজ করে অ্যাজ এ লিডার। লিসেনিং না, হ্যাঁ লিসেনিং। আমি যদি বেশি লিসেন, তোমাদের সমস্যার সমাধানই হয়ে যাচ্ছে শুনলেই। হ্যাঁ, শুনলে সমস্যা হচ্ছে তা না হলে তারা মনে করতেছে যে তাদেরকে তো আমি আসলে শুনতেছি, they are not being heard। হ্যাঁ, they are not being heard, এবং ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। ওই যে রিজেন্টমেন্ট তৈরি হয় ওদের মধ্যে, ওরা মনে করে যে আমরা আইসোলেটেড, রিজেন্টমেন্ট, অথবা সে তার তো না ডিসিশনটা নেওয়া হয়েছে আমাকে ছাড়া। এবং এটাই কিন্তু কমিটমেন্ট ল্যাক অফ, অথবা আমি তো তাকে ব্রেনটা এক্সারসাইজ করার সুযোগ দিচ্ছি না, আমি প্রপার সব আইডিয়া বলে দিলাম, এইটা করা দরকার, এটা করা দরকার। ইভেন তুমি জানো যে এই ছেলেটার দায়িত্ব হচ্ছে এটা, তারপরও তার মুখ থেকে বের করতে, আচ্ছা কি মনে হয় তোমার কত টার্গেট নেওয়া উচিত? হ্যাঁ, মানে কোচিং স্টাইল যেটা, তোমার টার্গেটটা কত নেওয়া উচিত তুমি বলো তো, ওন করবে তখন। দেখা যাচ্ছে তুমি যা প্ল্যান করছো হয়তো তার থেকে বেশি বলবে। এক্স্যাক্টলি। এন্ড দেন হি উইল বি কমিটেড। রাইট। তাকে বলার স্পেসটা দিতে হবে। রাইট। তুমি 2 নাম্বার পয়েন্টে ছিল, ওইটা নিয়ে আমি একটা एग्जांपल দিতে চেয়েছিলাম, আমি জানি না বলবো কিনা। হ্যাঁ, আমি জানি না বলবো কিনা। বাংলাদেশে একটা কোম্পানিতে কাজ করে আমি খুবই ইমপ্রেস ছিলাম। তো ওদের একটা কালচার আমার খুব ভালো লাগছিল, একটু শেয়ার করি যদি তুমি অ্যালাউ করো। সেটা হচ্ছে যে আমাদের যে স্যার আবেদ আছেন, তুমি জানো কিনা জানি না, জানোই হয়তো বা, ব্র্যাকে তুমি জানো স্যার আবেদকে সবাই আবেদ ভাই ডাকতো। ডু নো দ্যাট? মেবি শুনছি। আমি যখন শুনেছি প্রথম শুনে অবাক হয়েছে যে কারণটা কি। কারণটা বলি, কারণটা হয়েছে কি, যে কোম্পানিতে মালিককেই বলতেছে আবেদ ভাই, সেই কোম্পানিতে ইগো তো শেষ। ওই কোম্পানির সিও তো ইগো নিয়ে বসে থাকবে না। আমাদের তো সব ভাই বলে, বাট আমরা তো স্পেশাল কিছু মনে করি না। বাট এটাই তো ইগোকে কিল করছে না। আজকে গ্রামীণ ফোন হট ডেস্কিং করছে, মানে কি কারো কোনো বসার জায়গা নেই, সবাই তো ভাই ভাই বলছে। এই কালচারটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে এই কানেক্টেড টু দিস কনসেপ্ট, ডিসফাংশনটা উনি রোগটা ভালো করে ফেলছে। কারণ কি, অন্যান্য কোম্পানিতে কি হচ্ছে,
প্রত্যেকটা পদ বড় হচ্ছে, ও কিন্তু বড় কেবিন নিচ্ছে, ওইটাকে আইসোলেটেড করে ফেলছে, ইগো নিয়ে বসে আছে। না এটা তো ট্রু, মানে যেমন ধরেন আপনি জানেন কিনা আমার কিন্তু বসার কোনো রুম নাই। ফ্যান্টাস্টিক, দ্যাটস এবং গুড। আমার যে পার্টনার লিটন ওরও রুম নাই। অসাধারণ, অসাধারণ। তো সেটা আমাদের একটা আসলে অ্যাডভান্টেজ দেয়। না, যে অবশ্যই। অ্যাডভান্টেজের জন্য না, মানে আমি চাইছি যে যখন আমি আমার লোকজনকে বুঝাইতে চাইবো যে তুমি অত বড় ভাব মাইরো না, তোমার কত পোস্ট এটা তুমি মানুষকে দেখাইতে যাও না, তো সবার আগে তো আমার এটা প্র্যাকটিস করা লাগবে। ডেফিনেটলি। তো টু সাম এক্সটেন্ট যদি আমি এটা প্র্যাকটিস না করি তাহলে আমি ওকে যেমন আমি বিল গেটসের কথা শুনেছি, উনি নাকি সবসময় ইকোনমি ক্লাসে ভ্রমণ করতো। ওনার একজন ফ্রেন্ড বলছে, আচ্ছা তুমি কেন সবসময় ইকোনমি ক্লাসে? বলছে আমি যদি ইকোনমি ক্লাসে না যাই বিজনেস ক্লাসে যাই, আমার এক্সিকিউটিভরা তো সব বিজনেস ক্লাস যাবে। তো আমার কাছে মনে হয়েছে যে ভিশনারির দিক থেকে এটা খুব ভালো কনসেপ্ট। ওই যে ফেয়ার অফ কনফ্লিক্টটা দূর করা বা এই কমিটমেন্টের জায়গায় এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট আছে, যে আমি আমার টিমকে ওই যে কিভাবে রেডি করতেছে। আমি যদি খুব ভাব নিয়ে থাকি তখন কিন্তু ওই ট্রাস্টও আসবে না, কমিটমেন্ট ওই ফেয়ার অফ কনফ্লিক্টও যাবে না, ওই কমিটমেন্টটাও হবে না। তো দিস আর অল কানেক্টেড। ওই যে আপনার ভিশন কোম্পানি মানে তার ওনারশিপের জায়গাটাকে ডিজাইন করার যে হ্যাঁ, কারণ হচ্ছে কি আমি তো ওই যে মিটিং এ ওপেন আপ হচ্ছে না, করতে দিচ্ছি না, তখন তো কমিটমেন্ট আসবে না, কারণ এটা তো হাইলি কানেক্টেড। আমার যদি কনফ্লিক্ট করার সুযোগটা না দিই, একটা ইসলামের সাথে আমি কানেক্ট করি। তোমার এই প্রোগ্রামটাতে আসার আগে আমি চিন্তা করতেছিলাম যে আচ্ছা ফেয়ার অফ কনফ্লিক্ট জিনিসটাকে কেন উনি এত প্রাধান্য দিচ্ছেন। আমি একটা জিনিস দেখলাম, খুব সম্ভবত হাদিস আছে বা আছে, যেটা হচ্ছে যে আলেমের তর্ক খুব ভালো, এরকম একটা কথা আছে। ওটা কথাটা আসলে হচ্ছে হ্যাঁ, আলেমদের ইখতিলাফ হচ্ছে উম্মতের জন্য রহমত। মানে ইখতিলাফ বলতে হচ্ছে বিতর্ক, তাই না? মতভেদ। হ্যাঁ, এই যে হেলথি যদি আমি করতে পারি পার্সোনাল না করে, তখন কিন্তু একটা বেটার রেজাল্ট আসবে। সো দেখো দিস আর অল কানেক্টেড কিন্তু। এক্স্যাক্টলি এটাই কিন্তু কমিটমেন্ট তখন আসবে। যে আমি যখন মন খুলে কথা বলবো, সবাই সবকিছু বলবে, তখন কোয়ালিটির ডিসিশন হবে, সবাই এগ্রি করবে, কেউ আর নোট অফ ডিসেন্ট দিবে না বা সাইলেন্টলি সে এগেইনস্টে থাকবে না। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে আমি কোম্পানির অভিজ্ঞতা দেখেছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে, একটা যখন ডিসিশন নেওয়া হচ্ছে আমরা বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। এটাকে আমরা বলছি ইমোশন চেক ইন। একটা লিডারের কাজ হচ্ছে বোঝার চেষ্টা করে 10 জনের মধ্যে কে কে উপর দিয়ে ইয়েস বলতেছে বাট ভিতরে নো বলছে। এটা খুব ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে কি, আমাদের মধ্যে যারা কর্পোরেট এক্সিকিউটিভ কাজ করে, অনেকেই না ভাব নেওয়ার চেষ্টা করে, ও যে ডিসিশনে একমত হতে পারে না, ও বসেই থাকে, এটা যেন ফেল করে। পরবর্তীতে বিভিন্ন জায়গায় যায় সে কিন্তু তার অসহযোগিতা প্রকাশ করে। কেন? কারণ ওই সময় তো সে ডিসএগ্রি করেছে, এবং সে এটা যদি ভালো সফল হয়, ও তো নিজে ছোট হয়ে যাবে। এই কারণে এখানে যে 15টা প্রশ্ন প্রায় সবগুলো আমার মুখস্থ হয়েছে লাস্ট অ্যাসেসমেন্টের, ওটার মধ্যে এই রিলেটেড কোশ্চেন একাধিক আছে। একটা হচ্ছে ওই প্রশ্নগুলোর ভিতরে একটা হচ্ছে যে এরকম যে আমাদের টিমের কোনো একটা গোল যদি অ্যাচিভ করতে ফেল করে, টিমের সবারই ওরকম মন খারাপ হয় কিনা। এখন সবার মনে হতে পারে হ্যাঁ টিমের গোল অ্যাচিভ না হলে মন খারাপ হতে পারে। আমি বলছি না, থিঙ্ক অ্যাবাউট এরকম একটা কেস যে ধরা যায় ক্রিকেট খেলা, আমার দল হারছে কিন্তু আমি সেঞ্চুরি করছি, বাকিরা সব খারাপ রান করছে, মনে মেনেও কিন্তু আমি খুশি যে এইবার সিলেকশন বোর্ড বুঝুক যে আমি কি জিনিস, হোয়ারাজ দল কিন্তু হারছে। সো এটা একটা ইন্ডিকেটর যে দল হারছে, বাট আমি যতই ভালো পারফর্ম করি, যদি আমি সেটার জন্য আমার মনে কষ্ট না লাগে, তাহলে এটা ডিসফাংশন। আমি বলা ঠিক হবে কিনা জানি না, বাট তুমি তো চমৎকার জিনিস বের করে নিয়ে আসছো। সেটা হচ্ছে আমি রিসেন্টলি কিন্তু গ্রেট স্পোর্টসম্যানদেরকে অবজার্ভ করি, কারণ আমি দেখানোর চেষ্টা করি যে বিহেভিয়ার কিভাবে ইম্প্যাক্ট করে। তো আমি একটা জিনিস দেখলাম, লিওনেল মেসি আর CR7 এর মধ্যে একটা অনেকগুলো জায়গায় আমি ডিফারেন্স পেয়েছি। CR7 এর সাপোর্টাররা আমাকে গালি দিবে জানি, তারপর সাহস নিয়ে বলি, আমি CR7 কে রিয়াল মাদ্রিদে খেলতে দেখেছি। যেদিন রিয়াল মাদ্রিদ হেরেছে বাট ও গোল দিয়েছে, ও খুশি। আর যেদিন রিয়াল মাদ্রিদ জিতছে, ও গোল পায়নি, ও মন খারাপ হালকা। আপনি বডি ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ। আর মেসি অপোজিট, মেসি যেদিন গোল করে ফাটাই দিছে কিন্তু টিম হারছে, ওর মন খারাপ। আর যেদিন সে টিম জিতছে গোল পায়নি, সে অনেক ডাবল খুশি। এইটা ওর মধ্যে আমি দেখেছি, মেসির মধ্যে, সত্যি কথা আসলে। এবং এটা কিন্তু কানেক্টেড। আমার কাছে দেখলাম যে রিয়াল মাদ্রিদ আমি খেলা দেখছি, বেল গোল দিয়েছে, ও গোল দিতে পারে নাই, রিয়াল মাদ্রিদ জিতছে, মনটা অত ভালো না। তো তোমার এই কোশ্চেনটা কিন্তু খুবই রিলেভেন্ট। এটা কিন্তু ইগনোর করার কোনোই উপায় নাই। কিন্তু CR7 যে যাই বলুক, অত ভালো টিম মেম্বার না, টু সাম এক্সটেন্ট, মানে ওই লেভেলের কিন্তু কমিটমেন্ট ওনার নাই আসলে, অতটা না। মানে আমার কাছে আমি কমেন্ট করতে পারবো না, পারবে না, কিন্তু আচ্ছা ও ইন্ডিভিজুয়াল খুব, ও যে কিন্তু ইন্ডিভিজুয়ালিস্টিক, ওইটাতে সে ফোকাস করে। এই জন্য লিওনেল মেসি ইজ এ বেটার টিম প্লেয়ার ইন মাই অপিনিয়ন। বাংলাদেশের ক্রিকেটে আমি যতদিন ক্রিকেট টুকটাক ফলো করতাম, যেমন মাশরাফির ক্ষেত্রে মনে হয় খুব একটা এরকম বিষয় ছিল যে ও খুব টিমকে, আচ্ছা এটাতে আমি সব জায়গায় আমার ট্রেনিং এ বলছি, এখন খুব ইন্টারেস্টিং বলেই ফেলি, এটাতে জাতি খুশি হইতে পারে। মাশরাফি যখন ক্যাপ্টেন ছিল, টিম যেদিন হারতো উনি প্রেস কনফারেন্সে যাইতেন, আর যেদিন টিম জিততো ম্যান অফ দ্য স্কোয়ার পাঠাতো, উনি যাইতেন না। আর সাকিব আল হাসান জাস্ট অপোজিট,
যেদিন টিম হারতো ক্যাপ্টেন খুঁজে পাওয়া যেত না, আর যেদিন টিম জিতছে সে যাবেই। তো এটাও কিন্তু গ্রেট একটা ব্যাপার, যে লাইক দিস ইজ কল্ড লিডারশিপ। এই জন্য আমি বারবার একটা কথা বলি, সবাই লিডার হওয়ার দরকার নেই। যেমন সাকিব আল হাসানের মধ্যে লিডারশিপ, সাকিব আল হাসানের লিডারশিপ ছিল না। আমি সচিন টেন্ডুলকার খুব শ্রদ্ধা করি, সচিন টেন্ডুলকার আর পেলে, দুইটা নাম আমি সবসময় বলি, পেলে এবং সচিন টেন্ডুলকার, তারা কিন্তু মেজরিটি টাইমে ক্যাপ্টেন ছিলেন না, বাট দে ওয়্যার এ গ্রেট ইনফ্লুয়েন্সার, এবং তারা কিন্তু কখনোই ক্যাপ্টেনশিপ নিতেও চায়নি, কিন্তু তারা কমপ্লিটলি ডিফারেন্ট। তো আমাদের কোম্পানিতে এই সচিন টেন্ডুলকার পেলেদের মতো লোক দরকার। হ্যাঁ, কারণ যে আমরা আমাদের এখানে ম্যানেজার্স ট্রেনিং এর জন্য হার্ভার্ডের ম্যানেজার্স হ্যান্ডবুক বইটা, ওইটা মোটামুটি একটা আমাদের পাঠ্য বইয়ের মতো অনেকটা বলা যায়। তো ওখানে শুরুর দিকের চ্যাপ্টারে এটা নিয়ে খুব ডিটেলে যে আলোচনাটা হয়, সেটা হচ্ছে যে এক্সিকিউটিভ থেকে যখন একজন ম্যানেজার যায়, এটা কমপ্লিট একটা গিয়ার শিফট। এবং কোম্পানিগুলো অনেক ক্ষেত্রে এটা ভুল করে, যেটা যে সবচেয়ে বেস্ট পারফর্মার যে ছিল মনে করে ওই তাহলে ম্যানেজার হিসেবে হবে, বাট এটা তো বেস্ট পারফর্মার হওয়ার সাথে রিলেটেড না। না 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 না, এটা কম্বিনেশন টু সাম এর সবসময় অপোজিটই হয় দেখতেছি আমি। মানে অনেক ক্ষেত্রে এটা অপোজিটই হয়, কিছু ক্ষেত্রে হয় যে কিছু ক্ষেত্রে হয় না। ডিয়াগো ম্যারাডোনার মতো एग्जांपल হবে না পৃথিবীতে, বা ইমরান খানও একসময় বলা যায়, বাট এরকম एग्जांपल খুব কম পাওয়া যায়। আর একটা হচ্ছে কি, আমরা যেটা বলছি এটা সত্য কথা, যে when you become the leader your performance no longer depends on how you are performing, it all depends on how the team is performing. রাইট, এক্স্যাক্টলি। তো আমি যদি বেস্ট পারফর্মারকে দিই, ওর ওই মাইন্ডসেট চেঞ্জ করা তো টাফ, কারণ ও তো ওই পজিশনে গেছে নিজের পারফরম্যান্স ভালো বলে। এখন কি সে রিস্ক নিবে নাকি? ও তো সারাদিন নিজেই প্র্যাকটিসে সময় দিবে, সে নিজেই হয়তো হারবার্ডে 6 মাসের কোর্স করতে চলে যাবে, রাইট, টিমকে তো পাঠাবে না। এক্স্যাক্টলি। তো ভাই আমরা তাহলে যদি 3 নাম্বার থেকে এখন 4 নাম্বার পয়েন্টে যাই, কারণ আমাদের অলরেডি অনেক সময় আমরা আচ্ছা জি অ্যাভয়েডেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি 4 নাম্বার, যে 4 নাম্বারটা, হ্যাঁ, অ্যাকাউন্টেবিলিটি অ্যাভয়েড করার যে অ্যাকাউন্টেবিলিটির জায়গাটাতে যেটা বলছি আমার কাছে এত চমৎকার লেগেছে। আমি মনে করি যে পিটার লিঞ্চিয়ানি ইজ এ ম্যানেজমেন্ট গুরু এন্ড রিয়েল সেন্স, কারণ ওখানে উনি যে কথাটা বলেছে অ্যাকাউন্টেবিলিটি সবচাইতে মূল্যবান ব্যাপার, যেটা হয়তো বা বই পড়ার পরে অনেকে হয়তো বুঝতে পারবে না, সেটা হচ্ছে এই অ্যাকাউন্টেবিলিটি নট কামিং ফ্রম দ্য লিডার বস, ইট ইজ কামিং ফ্রম দ্য পিয়ার গ্রুপ। তার মানে সহদরের মতো, যে আচ্ছা তুমি কি পড়ালেখা করতেছো, পিয়ার কে পুশ করতেছে কি, এইটা ইম্পর্টেন্ট। এইটা হবে ওই যে বাকিগুলো যখন হয়ে আসবে, ট্রাস্ট হবে, আমি আর একজনকে হার্ড কল দিতে পারবো, তার মানে কি পিয়ার কে অ্যাকাউন্টেবল করছে কিনা, এইটা যখন একটা কোম্পানিতে আসবে, এই কোম্পানিকে কেউ আটকে রাখতে পারবে, কিন্তু এটাই হয় না। কারণ যখন ওগুলো থাকতেছে না, তখন কিন্তু আরেকজন খারাপ করছে কি ভালো করছে, এটাতে অন্যরা জানলেও বলবে না, বা কেউ কাউকে কিন্তু খোঁজও নিবে না। রাইট, এক্স্যাক্টলি। তো এই পিয়ার পুশিংটা আমার কাছে খুব দারুণ লাগছে, যে অ্যাকাউন্টেবল কিনা একে অপরের। সো এইটা যদি একটা টিমে আসে, তখন কিন্তু লিডারের কাজটা অনেক সহজ হয়ে যায়। আদারওয়াইজ তখন তো দেখার একটা চোখ না, হাজারটা চোখ। লিডারের জায়গা থেকে তো সবসময় সবচেয়ে অবজার্ভ করে না, কারণ তার সামনে তো সবাই একটা জি মেকি বিহেভ করে। সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা হবে। ওই যে আপনার 48 রুলস অফ বুকেতে রবার্ট গ্রিন যে কথাটা বলছে, আই লাভ ইট, যে মানে নেভার আউটশাইন ইওর মাস্টার। ইট ইজ ট্রু। আসলে টু সাম এক্সটেন্ট যখন একটা পজিশন পাওয়া যাচ্ছে, তার একটা ধর্ম তো আছেই, তো কিছু ব্যারিয়ার থাকবে, এবং ব্যারিয়ার থাকাটাও স্বাভাবিক। এই কারণে পিয়ার প্রেসারটা যদি থাকে প্রত্যেকে আমি শুনেছি জাপানে একটা মডেল ওরা ফলো করে, কাইরুৎসু মডেল বা এরকম বলে, যেখানে ওরা আমেরিকান কালচারের বাইরে যে ওরা একটা নতুন কালচার ডেভেলপ করেছে, সেটা হচ্ছে যে ওরা একসাথে 10টা কোম্পানি মিলে কাজ করে একসাথে। একটা কোম্পানি যদি খারাপ করে, বাকি 9টা কোম্পানি ম্যানেজার যায় বলে যে হে ইউ আর ডুইং ব্যাড, লেটস সি হাউ উই ক্যান হেল্প ইউ। ওখানে কিন্তু পিয়ার লেভেলে ওরা এই কাজটা করছে, সহযোগিতাটা। জি, ওরা কাইরুৎসু একটা মডেল বলছে। তো আই লাইক দিস মডেল অ্যাকচুয়ালি। তো এটা কিন্তু ঠিক এই জায়গায় হচ্ছে, যে টিম প্রত্যেকের ব্যাপার অ্যাকাউন্টেবল। যেমন ক্রিকেটও যদি বলি, আজকে আমার ব্যাটসম্যান ঠিক মতো নেট প্র্যাকটিস করতেছে কিনা বাকিরা দেখা উচিত। তখন কিন্তু ওই যে তুমি যেটা বললো, যে অনেকটা চোখ, তখন কিন্তু আর ওই অ্যাকাউন্টেবিলিটি থেকে বেরোয় যাবে না। আর অ্যাকাউন্টেবিলিটি বেরোয় যাওয়ার একটা বড় কারণ আমরা বলছি, যে আমি যখন বলছি জবাব দিতে তুমি কেন পারো নাই, ও বলতেছে আমি তো এটা স্বীকারই করি নাই, ওই মিটিং কিন্তু আমি কমিট করি নাই। এই জন্য তো দিস আর কানেক্টেড আসলে। রাইট, কারণ আমি যদি কমিটমেন্টের জায়গায় তাদেরকে এক না করতে পারি, তাহলে আমি অ্যাকাউন্টেবল কিভাবে করব? রাইট, এক্স্যাক্টলি। তো ভাই আমরা 4টা পয়েন্ট বলেছি, 5 নম্বর পয়েন্টটা আমি ইচ্ছা করে স্কিপ করতে চাই, সাসপেন্স রাখা ভালো, খুঁজুক। বাট আমি এখন 4টা পয়েন্ট যেহেতু জেনেছে মানুষজন, টিমের কিছু ডাইনামিক্স হয়তো তারা এখান থেকে বুঝতে সক্ষম হবে ইনশাল্লাহ। তো আমি কিছু সম্পূরক প্রশ্ন ওভারঅল অ্যাজ এ হোল করতে চাই। সেটা হলো, যেমন আমরা অনেক বেশি পারফরমেন্স ফোকাসড, মানে কারণ হচ্ছে যে অ্যাজ এ লিডার, অ্যাজ এ কোম্পানি ওনার, সে তো রেজাল্ট দেখতে চায়। সো এখন ওখানে একটা ডায়লেমা যেটা নিয়মিত হয়, খুব ভালো পারফর্মার বাট ভালো টিম মেম্বার না, যেমন সাকিব আল হাসানের কথা যেরকম বলতেছিলেন, এই সিনারিও কিন্তু প্রচুর, এই সিনড্রোমটা বেশি পাচ্ছি আমরা। হ্যাঁ, তো তখন দেখা যায়, কারণ ওই যে টিম ওয়ার্ক হলো, রেজাল্ট আসবে, এটা তো অ্যাকচুয়ালি একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, অনেক ক্ষেত্রে জিনিসটা অত ভালো বোঝাও যায় না, ভিজিবল না। বাট একজন একদম ভালো পারফর্ম করতেছে, ধরা যাক যে সেলস টিম বেস্ট সেলস আনতেছে, সেটা তো একদম খুব ভিজিবল। তখন গিয়ে অ্যাকচুয়ালি ডিসিশনটা কিভাবে নেওয়া উচিত? এটা আসলে টাইম, শর্ট টার্ম লং টার্ম, মানে
আর শর্ট টার্মে আমরা না হারতে চাই না। সমস্যা হয়েছে কি, শর্ট টার্মটাকে বেশি ফোকাস দেওয়ার কারণে ওই টক্সিক, ওকে আমি নাম দিয়েছি টক্সিং গুড পারফর্মার, ওকে আমরা ছাড়তে চাই না বা ওকে আমরা একটা রাইট মেসেজ দিতে পারি না। এই কারণে কিন্তু লং টার্মে কোম্পানি ক্ষতি হয়। আমরা মনে করি ও তো আমাকে সোনার মুরগি দিয়ে মানে মুরগি দিচ্ছে, ডিম পাড়ছে আর কি, ওকে আমি কি করব। কিন্তু আমি মনে করি এই জায়গাটা অ্যালার্ট থাকতে হবে, কারণ কোম্পানির টিমরা সবচেয়ে বেশি নেগেটিভলি দেখে এইটা, যেটা আমি আমাদের পরিবারতন্ত্রে দেখেছি। আমাদের পরিবারে যেটা হতো, আমাদের বাংলাদেশের কন্টেক্সট ছোটবেলায় খুলনাতে দেখছি, যে পরিবারে যে সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, দেখবা যে ওর 7 খুন মাপ, ওরে দিয়ে কোনো কাজ করাবে না, আরাম দিবে, এসি লাগাই দিবে, ওরে আরাম যে এটা কিন্তু নেগেটিভ একটা, এবং আমরা বুঝিও না যে বাকি বাকি সহোদরদের মধ্যে একটা রিজেন্টমেন্ট তৈরি হচ্ছে। এটা কিন্তু একটা নেগেটিভ জিনিস। তবে এখান থেকে আমি মনে করি ইটস অল অ্যাবাউট লং টার্মটা মাথায় রাখতে হবে, যে একে যদি আমি একটা মেসেজ দিই শর্ট টার্মে আমার কিছু ক্ষতি হতে পারে, কিন্তু লং টার্মে এটা মানে এই প্রশ্ন আমি আলাদাভাবে এই জন্য নোবডি ইজ ইনভিনসিবল। হ্যাঁ, এবং আমাদের ফুটবলে কানেক্ট করি, ফুটবলে বেটার কোচ তাদেরকেই বলা হচ্ছে যারা আসলে ওই যে বেস্ট টিম, হ্যাঁ, টিম ওয়ার্কে যে ফোকাসটা দেয়, এবং ওদের টিমে কোনো সুপারস্টার থাকে না। কিন্তু যেমন স্পেন বা এরকম কিছু টিম আছে, যেমন ইটালিয়ান টিমগুলো কিন্তু একসময় সফল হতো ওই কারণে, কারণ ওরা ফোকাস দিতে হচ্ছে যে টিম ওয়ার্কটাকে বেশি ফোকাস দিত। আচ্ছা, সিমিলার একটা প্রশ্ন যেটা হচ্ছে যে আমার যে ট্রাস্ট বিল্ড করা, এখানে এগুলো একটু টাচি ফিলি বিষয়, হ্যাঁ, আমরা একটু ওপেন আপ হব পরস্পরকে যাতে। তো এগুলোর ক্ষেত্রে অনেকে কি মনে করতে পারে যে এগুলো সব দিকে ফোকাস করতে গেলে তো আমাদের পারফরমেন্স হয়তো কমে যাবে, আমরা হয়তো আমাদের আরো যে হার্ডকোর মানে রেজাল্টগুলো আসা দরকার। আপনি কি এরকম মনে করেন? যে না, আমি এটা মনে করি না। কেন বলি করি সোহাগ, সেটা হচ্ছে রিসেন্টলি আমি একটা কনসেপ্ট আমার মাথায় এসেছে, সেটা হচ্ছে যে আসলে মানুষের একটা প্রতিদিন কত টাইম থাকে। আমি যদি বলি যে ঘুমানো ছাড়া 16 ঘন্টা, এখন তার হবির জন্য সে কত টাইম দিবে, এর বাইরে পরিবারে কতটুকু টাইম দিবে। ম্যাক্সিমাম টাইম একটা মানুষকে দেওয়া উচিত কোম্পানি নিয়ে। সত্যি কথা বলে আমি জানি না যে মানুষ খারাপ বলতে পারে, গালি দিতে পারে, বাট আমি আমার ক্যারিয়ার যাদেরকে দেখেছি রিয়েলি গুড ক্যারেক্টার প্লাস ভালো পারফর্মার, তারা সবাই না কোম্পানি নিয়ে প্রচুর সময় দেয়। এবং আমি একটা নতুন থিওরি ড্র করেছি, সেটা হচ্ছে যে আমি তো কোম্পানিতে 8 ঘন্টা কাজ করতেছি, কিন্তু কাজটা ভালো করে করার প্র্যাকটিসটা কখন করলাম, দ্যাট ইজ আউট অফ দ্য জব। এই কাজটা আমি করছি কিনা, ভেরি ইম্পর্টেন্ট। আমি 8 ঘন্টা কাজ করব, তাই বলে কি বাকি 8 ঘন্টা আমি কোম্পানি নিয়ে ভাববই না? আমি মনে করি এটা রং। যেমন আমি নতুন থিওরি আমি ট্রেনিং করা দেখলে সেলস টিমকে এই কথা বলি যে ভাই, আপনি তো 8 ঘন্টা সেলস নিয়ে ব্যস্ত, বাট আপনার নতুন ক্লায়েন্ট তৈরি করে এই কাজগুলো আপনার করতে হবে অফিসের বাইরে। আসলে সমস্যাটা হয়েছে কি, ওই আমি যদি এই টাইমটা ইনভেস্ট করি, আমার টিম মেম্বার আমি জানিও না ও আসলে 12 ঘন্টা দিবে কোম্পানিকে, অফিসিয়ালি না, কিন্তু ওই 4 ঘন্টা এক্সট্রা দিবে, তাহলে তো আমার লস হচ্ছে না। আমি তো 2 ঘন্টা শুনতেছি, আমি মনে করছি ওর 8 ঘন্টা 2 ঘন্টা আমি খেয়ে দিচ্ছি, আসলে না, ও তো 4 ঘন্টা বাসায় যায় কাজ করতেছে কোম্পানির জন্য। আমি করেছি। ওখানে বেসিক যে মানে গ্যাপটা আসলে সেটা হচ্ছে যে ট্রুলি একজন লিডার সে তো অ্যাকচুয়ালি একটা মিশন ক্রিয়েট করার কথা। জি, তা না হলে তো লোকজন মার্সেনারি ভাবে আমি ব্যবহার করতেছি, যে আমি মানে মার্সেনারি যে ভাড়াটিয়ে এরকম। সো যদি কেউ মিশন ড্রিভেন হয়, ইফ আই হ্যাভ এ রিয়েলি এ মিশন, ইফ আই বিলিভ ইন দ্যাট, তাহলে আমি যাদেরকে অনবোর্ড করব সে কিন্তু কাজ করবে আমার জন্য না, না সেটাই, সে কাজ করবে তার মিশন বাস্তবায়ন, বিকজ আমরা উই শেয়ার এ কমন ভিশন আর কমন মিশন। তা না হলে আমি লোক রিক্রুটের সময় কিন্তু আমার ভুলটা হয়ে যায়, যার সাথে আমার মিশন কোনদিন মিলবেই না, চিন্তা চেতনা মিলবে না, কালচার মিলবে না, আমি ও যত ভালো পারফর্মার হোক, আমরা ওই লোকটা সামলাইতে পারি না। ওরা তো আমি ওই যে আসলে হাইজিন ফ্যাক্টর যেটা বলে হার্সবার্গ যেটা বলেছে, আই সি দ্য কানেকশন, আমরা তো ওকে নিচ্ছি স্যালারি টেলা এগুলো তো বলেছে হাইজিন ফ্যাক্টর, রাইট, এক্স্যাক্টলি। ইট ওয়ার্কস উইথ দ্য ডিসস্যাটিসফ্যাকশন। আমরা বাংলাদেশে কোম্পানি কনটেক্সটে যে ভুলটা করছি সেটা হচ্ছে আমরা ওকে এমন জিনিস নিয়ে কাজ করছি যেটা হচ্ছে স্যাটিসফ্যাকশন নিয়ে কাজই করে না, এটাকে বলছে হাইজিন ফ্যাক্টর, তাই না? যে এগুলো না থাকলে ডিসস্যাটিসফাইড, থাকলে সে ডিসস্যাটিসফাইড না, ইট ডাজন্ট মিন সে স্যাটিসফাইড। স্যাটিসফ্যাকশনের জন্য কি করতে হবে? চ্যালেঞ্জিং জব, এইগুলো করতে হবে। তো আমাদের বাংলাদেশের কনটেক্সটে আমরা ভুল করি এই জায়গাটায়। তো আমি মনে করি তুমি কোশ্চেনটা খুবই ভ্যালিড। এই ট্রাস্ট বিল্ডিং এগুলো যদি আমি সময় দিই, আমার প্রত্যেকটা ওই যে পার্সন হয়ে যাবে মিশন। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমরা যখন যে কোনো ভার্সিটির জন্য কাজ করেছি সোহাগ, আমরা কিন্তু দেখা গেছে যে 5টা 6টার পরে বাসায় আসার পরেও কোন স্পিকারকে আমার স্টুডেন্টের কাছে নিয়ে যাবো, ওইটার জন্য আমি কি করছি, নিজের পয়সা খরচ করে কিন্তু কফি খাওয়া একটা রিসোর্স পার্সনকে ধরে আনছি। কেন আনছি? এটা তো কোম্পানি 1 টাকাও যাচ্ছে না, আমি পকেট থেকে দিচ্ছি না। এই কাজগুলো করবে তখন এমপ্লয়ার। এক্স্যাক্টলি। এখানে অবশ্য আমরা ইসলামিক অ্যাঙ্গেলে বলে আরো সোজা, কারণ হচ্ছে ইসলামিক কনসেপ্টে হচ্ছে যে আমার প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা কাজ আমার ইবাদত হতে হবে। তাহলে আমি যে 8 ঘন্টা 10 ঘন্টা অফিস করবো, এটা কি আমার ইবাদত হইতে হবে না? জি জি, অবশ্যই। তাহলে আমাকে ফিগার আউট করতে হবে যে এইটা কিভাবে আমার ইবাদত।
জি জি জি, সেটাই সেটাই। কারণ এটা মালিকের উপর ডিপেন্ড করে, এটা আমার উপর ডিপেন্ড করে আমি কি নিয়তে চাকরিটা জি, জি। করতেছি, এই চাকরির মাধ্যমে কি ভালো জিনিস কন্ট্রিবিউট করব, কিভাবে করব। সো আমি যদি ট্রুলি মনে করি যে এটা আমার ইবাদত হিসেবে করতে হবে, তাহলে ইবাদত তো আল্লাহর জন্য, আল্লাহর জন্য। তাইলে আমি সেটার কোয়ালিটি তো ডেফিনেটলি কি করতে চাইবো, ইমপ্রুভ করতে চাইবো। ডেফিনিটলি। তো তুমি দেখো ফলে তখন জিনিসটা তো হচ্ছে আমি টাকার জন্য জাস্ট টাকার জন্য করতেছি না, না, না আমি সেটাই। ইবাদত হিসেবে তুমি করব। দেখো যে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আমরা এত কথা বলি না, ক্রিকেটে এত স্বপ্ন ছিল, কিছুই হলো না। কারণ কি, ক্রিকেটের যারা ব্যাটসম্যান বা বলার, তারা তো নেট প্র্যাকটিস করে কম, বা ওই লেভেলের পারফেক্ট প্র্যাকটিসটা কম করে। আমি একবার দেখলাম বাবর আজম, পাকিস্তানের একজন প্লেয়ার ছিল, উনি 3 ফরম্যাটেই এই 3 বছর আগে সবগুলোতে সেরা ছিল। আচ্ছা, তো আমি ওনার একটা সাক্ষাৎকার পড়ে অবাক হইছি, উনি প্রতিদিন কতগুলো বল খেলে জানো? না 500 বল, 500 500 বল পিটায়, বলতে কতক্ষণ সময় লাগতে পারে? প্রায় 8 ঘন্টার মতো হয়ে যাবে। ও তাহলে ঠিক আছে, আমি সচিনের ইয়েটা পড়ছি, মানে সচিন যখন একদম ক্যারিয়ার লাস্ট তখনও নাকি ডেইলি তা তুমি চিন্তা করো সোহাগ, এখন বিসিবি তো তোমাকে বেতন দিচ্ছে 30টা ম্যাচ খেলার জন্য, কিন্তু এই ম্যাচে বেস্ট পারফর্ম করার জন্য তো তোমাকে মনিটর করছে না, ওটা তো তোমার করতে হবে। কিন্তু আমার তো প্লেয়াররা সেটা করছে না, ওরা তো নেট প্র্যাকটিস করতেছে না। তো ও তো হয়তো বা যে আধা ঘন্টা প্র্যাকটিস করে চলে আসতেছে। প্রবলেমটা কোম্পানিতে তাই হচ্ছে। আমরা রিসার্চ করে দেখেছি, মানে রিসার্চ বলবো না, আমি বলবো যে এটা একটু স্যাম্পলিং করে দেখেছি, যে ওয়ার্ক প্লেসে সাধারণত এমপ্লয়িরা এনগেজড হচ্ছে মাত্র 2-3 আওয়ার্সের মতো, 2-3 আওয়ার্সের মতো। তাহলে 8 ঘন্টার মধ্যে কত ঘন্টা সে আসলে একটু প্রোডাক্টিভ ছাড়া করছে? 5 ঘন্টা প্রায়। এই ট্রাস্টের জন্য যদি আমি এখন 2 ঘন্টা করেও ব্যয় করি পার ডে, তাহলে কি আমার লস হবে? আই ডোন্ট থিংক সো। রাইট, এক্স্যাক্টলি, মানে উইল বি রাইট উইনার, টিম, উইল বি উইনার। এক্স্যাক্টলি, ওই যে রাইট টিম যেটা, সেই টিমটা বিল্ড করারই তো আর সবচেয়ে সবচাইতে ইম্পর্টেন্ট বড় জিনিস। কথা বলে, একটা কোম্পানি কিন্তু রিয়েল টেস্ট আসে হচ্ছে when the situation is tough. রাইট, আমরা কিন্তু আমরা এই জন্য বলছি যে দ্য প্রেশার অর দ্য ব্যাড সিচুয়েশন টেস্ট ইউর কোয়ালিটি। একটা ভালো টিম আমার ভালো আছে, কিন্তু দেখা যাবে যে কম্পিউটার আসার পরে আমি ছাড়খাড় হয়ে গেছি। কেন? মেবি ওই 5টা জিনিসে আমার দুর্বলতা ছিল। রাইট, এই জন্য উই হ্যাভ টু গেট রেডি, যে আমি সামনের দিনগুলোতে আমার টিম যদি মজবুত না হয় তাহলে তো আমি হেরে যাবো। এই জন্য আমি একটা মজার ব্যাপার বলি, কিছু টিম আছে মানে খেলার সাথে কম্পেয়ার করি, উইক টিম পেলে দুমড়ে মুচড়ে দেয়, মনে হয় যে সেরা সেরা সেরা, আসল কম্পোনেন্টের কাছে যেদিন পড়ে সেদিন ধরা খেয়ে যায়। তার মানে কি, ইউর টিম ওয়াজ নেভার এভার রেডি। তো আমি মনে করি কোম্পানিতে এই বইটার কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যে আমাদের বাংলাদেশে বেশ কয়েকজন ওনারের সাথে আমার কথা হয়েছে। একটা কথা এক্সাম্পল দিব কিনা আমি জানি না, একটা রিসেন্ট কোম্পানি আছে, তারা রিসেন্টলি খুব বিশাল ইনভেস্টমেন্ট করছে। তারা তাদের বড় বড় পজিশনে অন্যান্য কোম্পানি থেকে এক্সিকিউটিভ থেকে অনেক বেশি দামে উড়াই নিয়ে আসতেছে, কিন্তু ফলাফল পাচ্ছে না। দে আর ফ্রাস্ট্রেটেড। আমি মনে করি যে আপনারা প্লিজ এই বইটা পড়েন, এই বইটা পড়েন, এবং এবং আমার কাছে মনে হয় যে আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে, এবং আপনি অনেক কম কষ্টে অনেক বেশি রিটার্ন আনতে পারবেন উড়াই নিয়ে আসার তুলনায়। তো ভাই, আমরা অ্যাকচুয়ালি খুব ওয়ান্ডারফুল একটা ডিসকাশন করছি, আমি ফিল করছি, অ্যাটলিস্ট দর্শকরা হয়তো আরো ভালো মূল্যায়ন করবে। তো আমি আলোচনাটা একদম লাস্টের দিকে নিয়ে যেতে চাই। সো এখন যদি আমি জাস্ট এই কোশ্চেনটা করি, যে আমরা তো 5টার মধ্যে 4টার নাম জেনেছি অ্যাটলিস্ট, এর মধ্যে যদি জাস্ট একটা ডিসফাংশন বলতে বলা হয়, কোনটা ফিক্স করা সবচেয়ে জটিল এদিক থেকে, অথবা কোনটা ফিক্স করলে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট তৈরি হবে, তাহলে আপনি কোনটার কথা বলবেন? আমি আসলে ট্রাস্টের কথাই বলবো, দুইটা কারণে। একটা হচ্ছে যে এটা অনেকটা আমার কাছে মজা করে, কি এই বইটা পড়ে এত ভালো লাগছিল, আমি নিজে পড়তে পড়তে দেখছি পিরামিডটা কখন শেষ করবেন ক্যাথরিন, এটার জন্য ওয়েট করতেছিলাম। সো আমি যখন পিরামিডটা কমপ্লিট করে আমি তখন দেখলাম যে আচ্ছা, এটা তো অনেকটা ম্যাসলো হায়ারার্কির সাথেও মিল আছে কিছুটা। আসলে জ্ঞানীগুণী মানুষ তো সামহাও দে গট ইনফ্লুয়েন্স, হয়তো ওনার মাথায় মডেলটাও ছিল মেবি। সো ম্যাসলোর কথাও যদি আমি বলি, আসলে তো মানুষের প্রথম তো বেসিক ফান্ডামেন্টাল নিড নিয়েই তো কাজ করতে হবে, ওইটা অপূর্ণ থাকলে তো যত যা দিক কাজ হবে না। তো সেইভাবে আমি বলবো ট্রাস্টটাই আসলে একটা বড় একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর, আর ট্রাস্ট যদি বিল্ড করতে পারি বাকি কাজগুলো না একটু সহজ হয়ে যাবে। তো ট্রাস্টটা আসলে ট্রাস্ট আমাকে জিজ্ঞেস করলে আমি সেম অ্যানসার দিতাম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং টু আওয়ার শো। আলহামদুলিল্লাহ, আই থিঙ্ক যে আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হবে, বিশেষ করে যারা টিম বিল্ড করতেছে। ইভেন অনেকেই যদি মনে করে যে ভাই আমি তো কোম্পানির মালিক না, বাট প্রত্যেকে তো নিজের টিম বা ফ্যামিলির ভিতরে কিন্তু লিডারশিপ টু সাম এক্সটেন্ট সবাইকে প্লে করতে হয়। আমার কাছে ভালো লাগছে কি এই 5টা জিনিস আসলে পুরো ফ্যামিলিতেও তো আসলে অ্যাপ্লিকেবল, কারণ সো এই জন্য এটা আসলে সবার জন্য দরকার। আমি মনে করি এই বইটা প্রত্যেকটা মানুষের পড়া উচিত, এবং যেহেতু বর্তমানে এখন শিক্ষা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, আমার কাছে মনে হয় যে এই বইটা একটা ম্যান্ডেটরি পাঠ করানো উচিত, বিশেষ করে শিক্ষকদের টু সাম এক্সটেন্ট, এবং এক্সিকিউটিভ হওয়ার একটা শর্ত হওয়া উচিত যে এই বইটা আসলে পড়েছে কিনা, এই জায়গাটা একটা কাজ করা যেতে পারে। এবং বিশেষ করে যে 15টা প্রশ্ন আমার কাছে যতবার, আমি তো এই প্রশ্নের উপর অনেকবার টেস্ট নিয়েছি, কয়েক মাস পর পরই করা হয়, কয়েক মাসে করার চেষ্টা করছি। সো আমি প্রত্যেকবার এত অবাক হয়েছি যে 15টা প্রশ্ন এত নাইসলি সিলেক্টেড, মানে যত চিন্তা করছি তত অবাক হয়েছি যে এত অসাধারণভাবে চিন্তা করছে, যে প্রত্যেকটা প্রশ্ন
আপনার অ্যান্সার করতে গেলে বোঝা যায়, রিয়েল টেস্ট হয় এবং খুবই রিয়াল একটা পিকচার রিফ্লেক্টেড হয়, কারণ আমি তো এটা ওভার অ্যান্ড ওভার ইউজ করেছি। তো এই জন্য অ্যাকচুয়ালি এটা আজকে আমার জন্য খুবই এটা বলবেন যে খুশি episode যে প্রায় 12 সাল, তার মানে হ্যাঁ 15 বছরের হ্যাঁ মানে 15 বছর ধরে বইটার সাথে সময়। বইটার সাথে আমার সম্পর্ক। এবং এই বইয়ের কিন্তু একটা ফিল্ড বুক আছে, আপনি পড়েছেন কিনা আমি জানি না, মানে 5 ডেসটিনেশন অফ টিম এই বইটারই আর ফিল্ড বুক বলে এটাকে। আচ্ছা, ওটা হচ্ছে যে এই বইয়ের যে লেসন এইটাকে বাস্তবায়ন করার জন্য ওখানে আরো স্টেপ বাই স্টেপ প্রবলেম তো বুঝলাম, বাট সমাধানের জন্য। জি জি। সো ওইটাও আমি রিকমেন্ড করব। আচ্ছা, হ্যাঁ। ওইটার ভিতরে একদম লেয়ার বাই লেয়ার ওটা তো আরো বেশি দরকার হবে কোম্পানিতে যখন হ্যাঁ, ইমপ্লিমেন্ট রিয়েলি করতে, implement কারণ করতে আমাদের দেশে তো আমরা খালি থিওরি শিখি। হ্যাঁ বাট আমি রিয়েলি দেখছি যে ইমপ্লিমেন্টেশন কিভাবে করবে এটা কিন্তু ওয়ে আউট থাকে না। হ্যাঁ, সো অনেকে ওই থাকে বইটা না। আমার মনে হয় আরো বেশি দরকার হবে। জি বাট এটা পড়ে নিতে হবে জি আসলে। জি জি এটা তো ফাউন্ডেশন। Foundation। এটা পড়লে অনেক আইডিয়া এক্সিকিউটিবল আইডিয়া এখান থেকে বের হয়ে যাবে, বাট ওটা হলো আরো বিশেষ করে একটা জিনিস আমার কাছে জায়গায় ভালো লাগে কি এই বইটা না অ্যাওয়্যার করে। যেমন আমি হুম। যখন ওই ভার্সিটিতে কাজ করছি তখন আমি বুঝতে পারছি যে আসলে exactly। কোথা থেকে শুরু করা যায় সেটাও বলে দেওয়া আছে। জি না ওয়ান্ডারফুল। সো দর্শক, আমরা অ্যাকচুয়ালি এই বইটা নিয়ে যে আলোচনা করলাম, আশা করি এটা আপনাদের জন্য অনেক ফ্রুটফুল হবে ইনশাল্লাহ। আর আমাদের সব পর্বে যেরকম ঘোষণা থাকে এই পর্বের জন্য সেম ঘোষণা, যে আমাদের পুরো আলোচনা থেকে আপনারা কি শিখলেন, কি বুঝলেন, কি উপলব্ধি করলেন সেটা আমাদের কমেন্টে আপনারা লিখে জানাবেন, এবং সেখান থেকে অন্তত 3 জনকে আমরা পুরস্কৃত করব যাদের কমেন্টগুলো সবচেয়ে ভ্যালুয়েবল হবে ইনশাল্লাহ। সো আমরা শেষ করতে চাই আমি অন্তত এটা বলে, যে আমি আলোচনার মাঝখানেও এটা বলেছি যে সারা পৃথিবীর যে মানুষের আজকাল যে ক্রাইসিস, ডে টু ডে লাইফের ক্রাইসিস, এটা কিন্তু অনেকটুকুই হচ্ছে যে লিডার, যারা যে জায়গার যার লিডার, তার তার ফেইলুরের কারণে এতগুলো প্রবলেম। সো আমার কোম্পানি যদি ভালো কিছু করে সে ডেফিনেটলি পুরো টিমের তো এটা কন্ট্রিবিউশন, বাট ফেইল যদি করে প্রাইমারিলি লিডার শুড আস্ক হিমসেলফ যে এটা প্রাইমারিলি আমার ফল্ট বা আমার ফেইলুর। সো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা আমাদের কোম্পানিগুলোকে সুন্দর করতে পারবো, ফ্যামিলিকে সুন্দর করতে পারবো, এবং ইভেন যে কোম্পানি মানে ফাউন্ডার সে যেমন লিডার, আমি যে একটা টিম রান করি আমি সেই টিমের লিডার। সো ম্যানেজারাল লেয়ারে যে লিডাররা আছে তারা যদি সাকসেসফুল হয় কোম্পানি বড় হবে, তাই না? কোম্পানি তার মার্কেটকে বড় করবে, কর্মসংস্থান তৈরি হবে, এবং হচ্ছে যে মানুষের ডে টু ডে লাইফে যে ভালো থাকে। ঠিক আছে, আমার অনেক ক্ষেত্রে হয় যে আমি রেজাল্ট সামহাউ ড্রাইভ করেছি, রেজাল্ট এনেছি, বাট আমার টিমের লোকজন খুবই বার্ন আউট হয়ে গেছে, অথবা তারা হ্যাপি না, তারা মানে কোনো প্রশান্তি বোধ করছে না, তারা গুড ফিল করছে না। সো এই সব কিছুর কম্বিনেশন কিন্তু হচ্ছে যে দ্য টিম, যে আমরা সেই টিমটাকে কিভাবে বিল্ড করব। তো সেই জায়গা থেকে এই বইটা একটা ওয়ান্ডারফুল বই, আমরা আশা করি এটা আপনারা পড়বেন। পড়লে অ্যাকচুয়ালি আমরা যতটুকু আলোচনা করেছি এটাতে হয়তো উৎসাহ তৈরি হবে, বাট বইয়ের লেসন ট্রুলি উপলব্ধি করতে হলে বইটা তো পড়তে হবে। এবং এই ক্ষেত্রে আমি লিডারের জন্য লাস্ট যেটা আমি বলবো, যে মানে আমি জাস্ট দাপট দেখালাম এটা আসলে কারেজ না। কারেজটা হচ্ছে যে আমি ভালনারেবিলিটি শো করতে পেরেছি, এটা কারেজ। আমি ডিসঅ্যাগ্রিমেন্টের সামনেও আমি মানুষকে দমায় দিই নাই, আমি সেটাকে অ্যাকসেপ্ট করেছি, এটা কারেজ। এবং আমাকে অ্যাকাউন্টেবল করেছে, আমি অ্যাকাউন্টেবল করার জন্য বাকিদেরকে অ্যালাউ করেছি, এটা কারেজ। সো এরকম কারেজগুলো যখন আমরা শিখবো তখন আমরা ট্রুলি লিডার হব। আর ট্রুলি লিডার যখন হব তখন আমরা হব আসলে ট্রুলি চেঞ্জ মেকার, যেরকম চেঞ্জ মেকার পৃথিবীর এখন অনেক দরকার। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। 6 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।